আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রুবেল হাসান শামীম, মেডিকেল অফিসার হিসেবে আছি ওয়ালাইকুম সালাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরশুরাম ফেনীতে। আজকে মেডিবি কর্তৃক বরাবরের মতোই ক্লিনিক্যাল ওরিয়েন্টেড একটা বিষয় নিয়ে ডেভিডসন বেসড একটা ক্লাসের আয়োজন করা হয়েছে। সেক্ষেত্রে আমি সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আহ, এবং আজকের বিষয়টা অনেক ইম্পর্টেন্ট ক্লিনিক্যালি এবং এমনকি প্র্যাকটিক্যালি। আমি আজকে আহ, চেষ্টা করব যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ক্লাস নিতে। ম্যাক্সিমাম থিওরিটিক্যাল না, আমি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ক্লাস নিব। আমি তেমন থিওরি নিয়ে আলোচনা করব না, ওয়ার্ড বেসড, যেহেতু এখানে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বা ফিফথ ইয়ার মেনলি ফাইনাল প্রফ বেসড ক্লাসটা। সুতরাং আমি প্র্যাকটিক্যাল বেসড, ওয়ার্ড বেসড বা বেড সাইড এই ধরনের একটা পেশেন্ট থাকলে কিভাবে সেটাতে অ্যাপ্রোচ করতে হয় সেই ব্যাপারে একটু আজকে আলোচনা করবো ইন এ শর্ট। সকলকে আজকের ক্লাসে স্বাগতম পুনরায়। আজকের টপিক হ্যাপাটাইটিস, মেইনলি ভাইরাল হ্যাপাটাইটিস। তো আমাদের হ্যাপাটাইটিস অনেক ধরনের হতে পারে, তো মেইনলি ভাইরাল হ্যাপাটাইটিস নিয়ে আজকে আলোচনা করব আমরা। তো ভাইরাল হ্যাপাটাইটিস এর মধ্যে আমরা জানি যে অনেক ধরনের হ্যাপাটাইটিস আছে। তো অনেক ধরনের হ্যাপাটাইটিস আছে, যেমন হ্যাপাটাইটিস এ থেকে ই পর্যন্ত, এবং কিছু লেস কমন এবং রেয়ার ভেরিয়েন্টস আছে। তো আজকে আমরা এই সুবিধার্থে আমরা আজকে ক্লাসটাকে হ্যাপাটাইটিস ক্লাসকে দুইটা ভাগে ভাগ করছি। আজকে আমরা ক্লাস নিব হ্যাপাটাইটিস এ এবং বি নিয়ে, এবং সিডি ই নিয়ে আমরা নেক্সট ক্লাস নিব, এবং বেসিক নিয়ে আজকে ক্লাস নিব। প্রথমত আমি একটা কথা বলে থাকি যে নর্মালি আমরা ক্লাসিফিকেশন করি ভাইরাল হ্যাপাটাইটিস এ বি সি ডি ই, তবে জিও বলা হয়, সেটা রেয়ার ভেরিয়েন্টস, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না। তাহলে কমনলি তাহলে আমরা হ্যাপাটাইটিস পাচ্ছি হ্যাপাটাইটিস এ বি সি ডি ই। এখানে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে বি এর সাথে প্লাস মাইনাস করে দেওয়া আছে হ্যাপাটাইটিস ডি। এটার কারণ কি? অবশ্যই অনেকেই জানেন যে হ্যাপাটাইটিস ডি সাধারণত একা কোনো ইনফেকশন করতে পারে না, সে সাধারণত কো ইনফেকশন করে। কো ইনফেকশন বলতে আমরা কি বুঝি? যে ও নিজে থেকে কোনো ইনফেকশন করতে পারে না। যখন কেউ হ্যাপাটাইটিস বি দ্বারা আক্রান্ত হয়, সে পেশেন্টেই সাধারণত হ্যাপাটাইটিস ডি দ্বারা আক্রান্ত হতে পারে। যে হ্যাপাটাইটিস ডি দিয়ে আক্রান্ত হবে এমন কোনো কথা নেই। যদি হ্যাপাটাইটিস ডি হয়, ইউজুয়ালি সেই পেশেন্টের হ্যাপাটাইটিস বিও থাকে। এটাকে কো ইনফেকশন বলছে, একই সাথে হচ্ছে। তো আর কিছু লেস কমন ভেরিয়েন্টস আছে, যেমন সাইটোমেগালোভাইরাস, অ্যাবস্টেন ভার ভাইরাস, এবং কিছু রেয়ার আছে যেমন হার্পিস সিমপ্লেক্স, ইয়েলো ফিভার। কিছু ভাইরাল ডিজিজেও হ্যাপাটাইটিস হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু ভাইরাল ডিজিজও আমাদের হ্যাপাটাইটিস হচ্ছে। একটা উদাহরণ দিই, এখন তো প্যান্ডেমিক চলতেছে, করোনা ভাইরাস। তো করোনা ভাইরাস করে না এমন কিছু আছে না, সবই করে। যেমন এখন কিন্তু করোনা দেখা যাচ্ছে যে হ্যাপাটাইটিসও করতেছে, কার্ডিও মায়োপ্যাথি করতেছে, কার্ডাইটিস করতেছে, নেফ্রাইটিস করতেছে, সবকিছুই করতেছে। সবকিছু আনপ্রেডিক্টেবল করোনা ভাইরাসের ক্ষেত্রে। তেমনি এটাও যদি রেয়ার, অনেকগুলো বাংলাদেশেও কেস পাওয়া গেছে, তেমনি কিছু ভাইরাস যেমন সাইটোমেগালো ভাইরাস, অ্যাবস্টেন ভার ভাইরাস, হার্পিস ভাইরাস, ইয়েলো ফিভার, এগুলো দ্বারাও কিন্তু কি হতে পারে? হ্যাপাটাইটিস হতে পারে। তো আজকে তাহলে এই চার্টের তাহলে ইয়াটা কি? তাহলে কমনলি আমাদেরকে জিনিসগুলো জানতে হবে, কমনলি কোনটা ঘটে। কমনলি যেসব ঘটে সেগুলো আমার জানতে হবে। তো আনকমন কোনটা ঘটে সেটা যদি জানো, সেক্ষেত্রে সেটা অবশ্যই ভালো। আমরা সবসময় বলি, আমাদের স্যাররা যখন আমাদেরকে প্রশ্ন করে, বিশেষ করে ডেভিডসন নিয়ে, স্যাররা দেখো এই যে একটা বক্সের কিন্তু এই কমন কি কি নিয়ে প্রশ্ন করবে না, স্যাররা প্রশ্ন করবে এই লেস কমন এবং রেয়ার নিয়ে। না, আমাদের দেশের যে কালচার, সেই কালচারে আমি বলতে পারি যে আমাদের স্যারদের পছন্দ কিন্তু লেস কমন এবং রেয়ার নিয়ে। বিশেষ করে তুমি যদি এখন মনে করো যে আমি ফিউচারে তো আমি পোস্ট গ্রাজুয়েশন এক্সাম দিব, পোস্ট গ্রাজুয়েশন এক্সামে যদি আসে সে লেস কমন এবং রেয়ারটাই আসবে। তো আমি বলবো যে প্রতিটা মানে লাইনই ইম্পর্টেন্ট, তবে ফোকাস করতে হবে অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স। যেমন আমি বললাম কি, তাহলে সাইটোমেগালো ভাইরাস, অ্যাবস্টেন বার ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স, ইয়েলো ফিভার দিয়ে হতে পারে। ঠিক আছে, এটা ব্যতিক্রম। ঠিক আছে, তাহলে আমাদের ভাইরাল হ্যাপাটাইটিস এর কজগুলো আমরা জানতে পারলাম। এখন আসি যে এই যে 5 ধরনের হ্যাপাটাইটিস ভাইরাস দিয়ে যে হ্যাপাটাইটিস হয়,
সেটার একটা কমন চার্ট ডেভিডসনের। তো ডেভিডসনের এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে দেখেন তাহলেই, যদিও একটু অনেকগুলো ইনফরমেশন একটা স্লাইডে, তো অনেক বেশি মনে হতে পারে, একটু খেয়াল করে দেখেন। প্রথমত আমরা দেখি যে হ্যাপাটাইটিস, এই যে 5টা ভাইরাস, এর মধ্যে শুধু হ্যাপাটাইটিস বিটা ডিএনএ ভাইরাস, আর বাকিরা সবাই আরএনএ ভাইরাস। হ্যাপাটাইটিস বি শুধু ডিএনএ ভাইরাস, আর বাকিরা কি আরএনএ ভাইরাস। ঠিক আছে, এটা আমরা প্রথমেই দেখতেছি নিউক্লিক অ্যাসিড হিসেবে। আর একটু খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে এটার কিভাবে কোন রুটে ছড়াচ্ছে। যেমন আমরা বলে থাকি হ্যাপাটাইটিস এ এবং ই, এই দুইটা ভাইরাস হলো ফিকো ওরাল রুট, ফিকো ওরাল রুটে ছড়াবে। হ্যাপাটাইটিস বি, সি, ডি এগুলো সাধারণত ব্লাড, স্যালাইভা বা সেক্সুয়াল বা ভার্টিক্যাল। ঠিক আছে, তাহলে এইগুলো হয় বা প্যারেন্টাল রুটে ছড়াবে। তাহলে এন্টারাল রুট, তাহলে এন্টারাল রুট বা আমরা কি বুঝাই, ফিকোরাল। যেমন আমাদের দেশে কমনলি কি হয়, এ এবং ই, বাচ্চাদের হয় হ্যাপাটাইটিস এ। আচ্ছা, তো আমি যেটা বললাম যে হ্যাপাটাইটিস এ কমনলি কি হচ্ছে, বাচ্চাদের হচ্ছে, এবং হ্যাপাটাইটিস ই কাদের হচ্ছে, বড়দের। এবং এই দুই শ্রেণীর মানুষেরই যে হ্যাপাটাইটিস এ এবং ই হচ্ছে, তারা হচ্ছে কি ফিকোরাল রুটে। ঠিক আছে, মানে এন্টারাল রুটে। কিভাবে হচ্ছে, আমি হোটেলে পানি খেলাম বা আমি খাওয়া দাওয়া করলাম, যে এই খাওয়া দাওয়া বা এই যে পানি বা যে কোনো খাবারের মাধ্যমেই ইউজুয়ালি কি হয়, এটা আমাদের দেহে প্রবেশ করে, এন্ট্রি করে। তো এ এবং ই এর ক্ষেত্রে আমরা কমনলি দেখতেছি তাহলে ফিকোরাল রুট। কিছু আনকমন রুটও আছে, এক্সেপশন ইজ নট এক্সাম্পল, আমরা ভাববো যে ফিকোরাল রুট। আর তাহলে বি এবং সি এবং ডি এর ক্ষেত্রে প্যারেন্টাল রুট। তো প্যারেন্টালের মধ্যে ব্লাড হতে পারে, আমরা কেউ ব্লাড ট্রান্সফিউশন করছি, ব্লাড ট্রান্সফিউশন করার সময় হতে পারে, সেলাইভার মাধ্যমে হতে পারে, এমনকি সেক্সুয়াল রুটে হতে পারে, এবং মা থেকে বাচ্চার কাছেও যেতে পারে, যেটা আনকমন না। ঠিক আছে, সেটা নিয়ে আমরা সামনে জানবো যে শুধু ট্রান্সফিউশন দিয়ে হচ্ছে এমন না। যেমন সেলাইভা, তো সেলাইভা কিভাবে, কিসিং, ডিউরিং কিসিং এ হতে পারে, সেক্সুয়ালি হতে পারে। ঠিক আছে, ট্রান্সপ্লাসেন্টার অনেক ক্ষেত্রে হতে পারে, এবং ভার্টিক্যাল। তো এখন অনেকেই বলতে পারেন, কারণ আমার এখানে অনেক থার্ড ইয়ার প্রতি স্টুডেন্টও থাকতে পারে, তো আমার কথা হলো ভার্টিক্যাল যেমন মা থেকে বাচ্চার হতে পারে। তো মা থেকে বাচ্চার হতে পারে, সেটা হলো সেক্ষেত্রে আসলে আমরা কিন্তু পেরিনেটাল অনেক শব্দগুলি ইউজ করি। মার পেটে বাচ্চা থাকা অবস্থায় হতে পারে, ডিউরিং ডেলিভারি হতে পারে। ঠিক আছে, তো এখন বলতে পারো ব্রেস্ট ফিডিং এ হয় কিনা। তো আমরা নেক্সট একটা কথা খুবই ইম্পর্টেন্ট, আমরা এটা নিয়ে রুট গুলো আলোচনা করার সময় আলোচনা করবো। ব্রেস্ট ফিডিং এ হ্যাপাটাইটিস বি ভাইরাস ছড়ায় না। তাইলে আমরা ভার্টিক্যাল বলতে কি বুঝাচ্ছি, ভার্টিক্যাল বুঝতে আমরা বুঝাচ্ছি যে মানে মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায়, ঠিক আছে, ডিউরিং প্রেগনেন্সি সেটা ট্রান্সফার হচ্ছে, কিন্তু ব্রেস্ট ফিডিং এ সেটা ট্রান্সফার হচ্ছে না। ঠিক আছে, তারপর নেক্সট একটা ইয়াতে আছে ক্রনিসিটি বা ক্রনিক ইনফেকশন। তাহলে কারা কারা ক্রনিক করে, যেমন আমরা দেখি যে আমরা বলি জন্ডিস হয়েছে, জন্ডিস হয়েছে, একটা পেশেন্ট জন্ডিস হয়েছে, তো আমরা কি করি, সাপোর্টিভ ট্রিটমেন্ট দিই। আমরা কি অনেক কিছু বলি যে আপনি রেস্ট নেন, খাওয়া দাওয়া করেন, কোনো কারণ এমনিতে ভালো হয়ে যাবে। কিন্তু কোন হ্যাপাটাইটিস হইলে সেটা ভালো না হয়ে ক্রনিক হতে পারে, সেটা লং টার্ম হতে পারে, সেটাই হলো ক্রনিক ইনফেকশন। আমরা এই চার্টে দেখতেছি ক্রনিসিটি করতেছে হ্যাপাটাইটিস বি এবং সি, হ্যাপাটাইটিস বি এবং সি ক্রনিসিটি করে, এবং এই ক্রনিক থেকে ক্রনিক হ্যাপাটাইটিস হয়, এবং ক্রনিক হ্যাপাটাইটিস থেকে ভবিষ্যতে কিছু পার্সেন্টেজের কি হচ্ছে, সিরোসিস অফ লিভার হচ্ছে। তাহলে যাদের আবার সিরোসিস লিভার হচ্ছে, তাদের কিছু পার্সেন্টেজের হ্যাপাটোসেলুলার কার্সিনোমা হচ্ছে। তাইলে কি হ্যাপাটোসেলুলার কার্সিনোমা কি সবারই হবে যারা ক্রনিক? না, যাদের ক্রনিক অ্যাকুট হ্যাপাটাইটিস হবে হ্যাপাটাইটিস বি এবং সি এর, তাদের 5 থেকে 10% ক্রনিক ইনফেকশন হতে পারে, মানে ক্রনিক হ্যাপাটাইটিস বি বা ক্রনিক হ্যাপাটাইটিস সি হবে। যাদের ক্রনিক হ্যাপাটাইটিস হবে তাদের ক্ষেত্রে সেটা আবার কি হতে পারে, কিছু সংখ্যকের সিরোসিস অফ লিভার হতে পারে, এবং যাদের সিরোসিস অফ লিভার হবে, ঠিক আছে, কারণ হ্যাপাটাইটিস বি হলো আতঙ্কিত হওয়ার কিছু, হ্যাপাটাইটিস সি হলো সেক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাহলে অ্যাকুট হ্যাপাটাইটিস কারা করে, অ্যাকুট হ্যাপাটাইটিস সবাই করে,
কম বেশি, কিন্তু মানে এখানে ক্রনিক হ্যাপাটাইটিস করে বি এবং সি। এখন নেক্সট একটা নিচে সবার নিচে আমরা দেখতেছি প্রিভেনশন, ভ্যাকসিনেশন। তো ভ্যাকসিন কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা মানে এখন একটা প্রমিজিং একটা ওয়ার্ড যে করোনার কারণে। তো এখনো করোনার ভ্যাকসিন ওভাবে এফেক্টিভ না হলেও কিন্তু এই যে হ্যাপাটাইটিসের এগেনস্টে কিন্তু অলরেডি হ্যাপাটাইটিস এ এবং বি এর এগেনস্টে আমরা ভ্যাকসিন আবিষ্কার করছি এবং সেটা ইফেক্টিভ। তবে 100% ইফেক্টিভ না, আমরা বলতেছি 95% ইফেক্টিভ। তাহলে ভ্যাকসিন আছে কাদের কাদের ব্যাপারে? যে হ্যাপাটাইটিস এ এবং বি এর এগেনস্টে আমরা ভ্যাকসিন অ্যাভেলেবল আছে, কিন্তু সি এর এগেনস্টে কোনো ভ্যাকসিন নাই এবং ই এর এগেনস্টে কোনো ভ্যাকসিন নাই। তাহলে হ্যাপাটাইটিস বি এর এগেনস্টে কি ভ্যাকসিন দরকার আছে? না। যদি হ্যাপাটাইটিস বি এর ভ্যাকসিন কাউকে দেওয়া হয়, তার হ্যাপাটাইটিস বিও হবে না। যদি তার হ্যাপাটাইটিস বিও না হয়, তাহলে হ্যাপাটাইটিস ডিও হবে না। তাহলে হ্যাপাটাইটিস ডি এর এগেনস্টে ভ্যাকসিনের দরকার পড়ছে না। এখানে লেখা আছে প্রিভেন্টেড বাই হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন। মানে কাউকে যদি আমি হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন দিয়ে দিই, তাহলে তার হ্যাপাটাইটিস বি হবে না, আর হ্যাপাটাইটিস বি না হলে তো ডি হবে না, সুতরাং ডিও হবে না। তাহলে আমরা একটা ভ্যাকসিন দিয়ে হ্যাপাটাইটিস বি কেও প্রিভেন্ট করতে পারছি এবং হ্যাপাটাইটিস ডি কেও প্রিভেন্ট করতে পারছি। ঠিক আছে, তাহলে এই বক্সটা অনেক বড়, অনেক কিছু ইনফরমেশন একই সাথে করা। রেসিডেন্সি বলো, এফসিপিএস বলো এবং ফাইনাল প্রফের স্টুডেন্টদের জন্য, সকলের জন্য এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট। খুবই এলোমেলো মনে হতে পারে, কিন্তু কি টপিক গুলো হলো যে শুধু হ্যাপাটাইটিস বি ডিএনএ ভাইরাস আর বাকিরা আরএনএ ভাইরাস। হ্যাপাটাইটিস বি এর এবং সি এর এবং ডি এর প্যারেন্টাল রুটে ছড়ায়। হ্যাপাটাইটিস এ এবং ই এর এন্টারাল রুটে বা ফিকোরাল রুটে ছড়ায়। হ্যাপাটাইটিস বি এবং সি ক্রনিক ইনফেকশন করে, ক্রনিসিটি করে, অন্যরা করে না। এবং আর কি জানলাম আমরা? আর জানলাম যে কাদের এগেনস্টে ভ্যাকসিন আছে, হ্যাপাটাইটিস এ এবং বি। এই যে যখন আমি 5th ইয়ার স্টুডেন্ট, আমি কিন্তু জানতাম না যে হ্যাপাটাইটিস এ এর এগেনস্টে ভ্যাকসিন আছে। আমরা ইউজুয়ালি হ্যাপাটাইটিস বি এর এগেনস্টে ভ্যাকসিন দিয়ে অভ্যস্ত, 3টা ডোজ, সবাই অভ্যস্ত। বিভিন্ন ক্লাব আছে আমাদের মেডিকেল কলেজে, সবাই ওখানে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু রেখেছি। কিন্তু হ্যাপাটাইটিস এ এর এগেনস্টে কিন্তু এখানে আমি জিজ্ঞেস করলে মনে হয় খুব কম মানুষ বলবে যে আমার ভ্যাকসিনেশন আছে। তো আসলে আমরা ওইভাবে হ্যাপাটাইটিস এ ভ্যাকসিনেশন নিয়ে আমরা এতটা কনসার্ন না। কেন কনসার্ন না? কারণ এটা ফ্যাটাল না। হ্যাপাটাইটিস এ একটা অ্যাকুট হ্যাপাটাইটিস করে, এটা 7 থেকে 10 দিন বা 20 দিন পর অটোমেটিক সেটা স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায়। সেটা নিয়ে কিন্তু আমাদের মতো যারা গরিব দেশে বা ডেভেলপিং কান্ট্রিতে আমাদের এটা নিয়ে হেডেক নাই। তো আমরা এই জন্য ইউজুয়ালি অনেকেই জানি না যে হ্যাপাটাইটিস এর ভ্যাকসিন আছে, অ্যাক্টিভও আছে এবং প্যাসিভও আছে। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। সিমটমস অফ হ্যাপাটাইটিস। তো আমার কাছে যখন একটা পেশেন্ট আসবে, যে আমি মনে করেন যে আমি প্র্যাকটিসিং, তো আমি যখন একটা পেশেন্ট পাই যে প্রথমত জিপিতে আসলো, সেই পেশেন্ট আসলে ইউজুয়ালি কি নিয়ে আসে? সাধারণত কিছু প্রোড্রোমাল ফিচার নিয়ে আসে। আমাদের স্যাররা খুব পছন্দ করতো, আমার এখনো মনে আছে, আমি বেড সাইডে একদিন আমাকে স্যার জিজ্ঞেস করলো যে হ্যাপাটাইটিসের একটা ইম্পর্টেন্ট সিমটম বলো। আমি বললাম স্যার কিছু প্রোড্রোমাল সাইন সিমটমস থাকবে। উনি অনেক হ্যাপি যে প্রোড্রোমাল শব্দটা শুনে। কেমন? যে আমার ইউরিন হওয়া, আমার যে আমরা বলি যে হ্যাঁ ইউরিন হবে, কনজেন্টিভে ইউলিশ হয়ে যাবে না, তারও আগে কোনো সাইন থাকতে পারে। হ্যাঁ, যেমন কি পেশেন্টের নন স্পেসিফিক সাইন, যেমন নসিয়া, ভমিটিং, মায়ালজিয়া, আপথালজিয়া, এগুলো নন স্পেসিফিক সাইন সিমটম থাকবে। মানে যে আমার কাছে যে আসবেই, যে বলবে আমার প্রস্রাব হলুদ হচ্ছে, আমার চোখটা হলুদ হয়ে গেছে, আমার পাশে সাধারণত নিজের চোখ হলুদ কেউ বুঝতে পারে না, সাধারণত কেউ আশেপাশের কোনো শুভাকাঙ্ক্ষী বলে দেয় যে আপনার চোখটা হলুদ লাগছে। তো এর আগে আমি কি সিমটমস পাবো? আমি যখন তাকে জিজ্ঞেস করব যে প্রোড্রোমাল কি কি সিমটম আছে, যেমন সে নসিয়া, ভমিটিং কথা বলতে পারে, মায়ালজিয়া, আপথালজিয়া, এই যে একটা প্রোস্টেশন মানে উইকনেস, এগুলোর কথা বলতে পারে। তো তারপর কি হতে পারে? তারপর তার ইউরিন হইতে পারে, ইউলিশ কনজাংটিভা হইতে পারে, এবং অনেক ক্ষেত্রে আমরা যেটা পাই যেটা হলো যে পেশেন্টের আপার অ্যাবডোমিনাল পেইন হইতে পারে, রাইট আপার অ্যাবডোমিনাল কোয়াড্রেন্ট, রাইট কোয়াড্রেন্ট। তাহলে সেক্ষেত্রে হতে পারে কেমন? সেটার সাধারণত খুব বেশি হয় না। আমরা যখন বেড সাইডে পালপেশন করতে যাই, স্যাররা বলে আমি যখন হাত দিই, আমরা কিন্তু কি করি? আমরা কিন্তু প্রথমে যেখানে পেইনফুল সেখানে হাত দিই না, ঠিক অপোজিট সাইডে। যদি বলে রোগী আমার যে রাইট আপার কোয়াড্রেন্টে পেইন, আমি কি করি? ঠিক অপোজিট সাইড থেকে এসে ওইখানে আসি। তখন আমরা টেন্ডারনেস খেয়াল করি, তার আসলে টেন্ডার কিনা। এটা আমরা আসলে পালপেশন করলে পাই।
তো এছাড়া কি পেতে পারি? এছাড়া কি পেতে পারি যে আসলে আমার স্টুলটা ডার্ক স্টুল হতে পারে, ইউরিনটা তো পেল হবে। এখন তো জন্ডিস তো শুধু যে আমার কাছে আসবে যে হ্যাপাটো, আমরা জন্ডিস জানি 3 প্রকার। একটা এই যে 3 প্রকারের মধ্যে যেমন হ্যাপাটোসেলুলার জন্ডিস আছে, যেমন অবস্ট্রাকটিভ জন্ডিসও আছে। তো অবস্ট্রাকটিভ জন্ডিস হলে কেমন হবে? তো আমার কাছে তো সবসময় রোগী এসে বলে দিবে না যে আমার অবস্ট্রাকটিভ জন্ডিস। রোগী তো আমাকে, আমি দেখবো তার জন্ডিস, ঠিক আছে? রোগী তো আমাকে বলবে না যে আমার অবস্ট্রাকটিভ নাকি হ্যাপাটাইটিস জন্ডিস, আমাকে বলবে না। তো সেক্ষেত্রে আমার অবস্ট্রাকটিভ জন্ডিসেরও একটু আমার জানতে হবে যে অবস্ট্রাকটিভ জন্ডিসের অনেক কারণ কি, আমি সেক্ষেত্রে প্রেজেন্টেশন কেমন থাকতে পারে। তো সাধারণত যদি অ্যাকুট হ্যাপাটাইটিস হয় এই ধরনের কিছু নন স্পেসিফিক সাইন সিমটম নিয়ে আসবে, কিন্তু যদি ক্রনিক হ্যাপাটাইটিস হয় সেক্ষেত্রে কি এই ধরনের সাইন সিমটম নিয়ে আসবে না। যারা আমরা মেডিকেল কলেজে আমরা ওয়ার্ডে ঘুরি প্রায় সময় দেখি যে আমাদের কাছে যে রোগীগুলো আসতেছে খুবই মানে পুয়ার, যে একটা রিক্সা পুলার, সে কিন্তু আসতেছে না, সে অনেকদিন ক্রনিক হ্যাপাটাইটিস হয়েছে, সে হয়তো বা সিরোসিস নিয়ে, সে অ্যাসাইটিস নিয়ে হাজির। সে যখন আমার কাছে আসছে ততদিনে সে কখনো পরীক্ষা করে নাই, কোনো জিপি বা কোনো ডাক্তারের কাছে যায়নি, তখন আমি দেখতে পাচ্ছি তার হিউজ অ্যাসাইটিস। পরবর্তীতে আমরা পরীক্ষা করে দেখলাম যে তার সিরোসিস ডেভেলপ করছে বা হ্যাপাটোসেলুলার কার্সিনোমা না, অ্যাডভান্স ফিচার নিয়ে আমার আসতে পারে। যেমন আমরা পড়েছি স্টিগমাটা অফ সিএলডি, স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ। আমাদের যেসব স্টিগমাটা গুলো আছে, যেমন হ্যাপাটিক ফেসিস, যেমন লিমনড বড় হতে পারে, স্পাইডার নেভি হতে পারে, অ্যাসাইটিস থাকতে পারে, স্কুটামে চেঞ্জ আসতে পারে, লেগ ইডিমা থাকতে পারে আমাদের, তারপর ডুপ্লিকেন্স কন্টাক্ট, যে যদি সে ক্রনিক লিভার ডিজিজ হয়ে যায় সেক্ষেত্রে যে ফিচার সেটা নিয়েও কিন্তু আমার কাছে আসতে পারে, যে হ্যাপাটাইটিস হয়েছে, হ্যাপাটাইটিস হওয়ার পর ক্রনিক হ্যাপাটাইটিস হয়েছে, ক্রনিক থেকে সিরোসিস হয়েছে, সেটা নিয়েও আসতে পারে, শুধু ক্রনিক হ্যাপাটাইটিস নিয়েও আসতে পারে আমার কাছে। এখন আমরা আলোচনা করব যে হ্যাপাটাইটিস এ ভাইরাস নিয়ে। তো হ্যাপাটাইটিস এ ভাইরাসের তো একটা দেখা যাচ্ছে এটা একটা গ্রুপ আছে, আমরা বিভিন্ন ধরনের ফ্যামিলিতে ভাগ করছি, যেমন পিকোরনা ভাইরাস। তো পিকোরনা ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতেছি এটা একটা পিকোরনা ভাইরাসের ফ্যামিলিতে, এবং এবং হলো এটা একটা আরএনএ ভাইরাস। এটা আমি বলেছি আগেই, যেটা ফিকোরাল রুটে যাবে এবং কমনলি হবে কাদের? চিলড্রেনদের। তো আমরা কি দেখতে পাচ্ছি তাইলে যে এটা ফিকোরাল রুটে হবে এবং এটা চিলড্রেনদের হবে। তো তাহলে কি আমরা বলতে পারি না যে এটা কি তাহলে বড়দের হবে না? যদি কেউ আমাকে বলে যে ভাইয়া এটা কি তাহলে বড়দের হয়, যদি কেউ আমাকে বলে যে এটা কি বড়দের হয় কিনা, তো সেক্ষেত্রে বড়দের হতে পারে, এটা আনইউজুয়াল, ঠিক আছে, এক্সেপশন ইজ নট এক্সাম্পল। ইউজুয়ালি ছোটদের হয়। তো আমরা কিন্তু অনেক সময় টেস্ট করে দেখি বড়দের আছে, তাহলে যদি আমি বড়দের পাই আমি কি তখন কি মনে করব? তখন আমি মনে করবো যেটা তার আগে হয়েছে, মানে প্রিভিয়াস ইনফেকশন, আমি তখন বলবো তার প্রিভিয়াস ইনফেকশন। ইউজুয়ালি আমরা টেস্ট করলে বলা ডেভিডসন বলে 30% পেশেন্টের যে হ্যাপাটাইটিস যদি বড়দের করা হয় হ্যাপাটাইটিস এ পাওয়া যায় পজিটিভ। কিন্তু কিন্তু প্র্যাকটিক্যালি আমি কাজ করতে দেখেছি, ওয়ার্ডেও দেখেছি অনেক অ্যাডাল্ট পার্সনদের হ্যাপাটাইটিস এ পজিটিভ। তো এটা রিজন টু রিজন ভেরি করতে পারে। তবে আমরা বলবো, আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, স্যার আমাকে জিজ্ঞেস করে যে এটা কাদের হয়, আমরা বলবো চিলড্রেনদের হয়, ঠিক আছে। এবং যে হাইলি ইনফেকশন, তাহলে হাইলি ইনফেকশন কেন বললাম? যেসব অর্গানিজম ফিকোরাল রুটে ছড়ায় সেগুলো কিন্তু হাইলি ইনফেকশাস হবে। যেমন আমাদের কিন্তু খাবার বন্ধ নেই, আমাদের খাওয়া বন্ধ নেই, আমাদের কিন্তু হাইজিন মেনটেন হচ্ছে না। হাইজিন মেনটেন না হলে যে কোনো সময় কিন্তু হতে পারে, আমি ঢাকায় গেলাম, আমি হোটেলে পানি খেলাম, সেটা দিয়ে হইতে পারে টাইফয়েড যেমন হচ্ছে, হ্যাপাটাইটিস এ হচ্ছে, ইউ হচ্ছে। সুতরাং এটা হাইলি ইনফেকশন, ঠিক আছে। তো আমরা তাহলে হ্যাপাটাইটিস এ সম্পর্কে জানলাম, যেটা শুধু ইউজুয়ালি বাচ্চাদের হয়। তো ক্লিনিক্যাল ফিচার কেমন হবে? ক্লিনিক্যাল ফিচার আমি আগেও যেমন বলেছি সে ধরনেরই হবে, আসলে খুব বেশি আলাদা কিছু হয় না। তো ইনভেস্টিগেশন, তো আমরা কি ইনভেস্টিগেশন করব? আমরা আসা মাত্র আমরা প্র্যাকটিক্যালি বলবো। আমরা প্র্যাকটিক্যালি কি করি? আমরা আমরা প্র্যাকটিক্যালি কি করি? আমরা আসলে আমরা প্র্যাকটিক্যালি বলি যে আপনি একটা সিরাম বিলিরুবিন করেন, এএলটি করেন, ঠিক আছে। প্রথমে সিরাম বিলিরুবিন এএলটি করতে দিই। আমরা কি প্রথমে হ্যাপাটাইটিস এ এর টেস্ট দেই না, আমি আগে কনফার্ম করি তার জন্ডিস আছে কিনা, এএলটি করতে দিই। তো এএলটি কেন করতে দিই? এএলটি তো যদি এটা লিভার এনজাইম, তো এখন যদি
লিভারে ইনফ্লামেশন হয়, এএলটি বেড়ে যাবে, এএসটিও বাড়তে পারে। তো এখানে এএসটি আমি কেন লিখি নাই, আমি বললাম তো আমি প্র্যাকটিক্যালি কথা বলতেছি। আমি এএসটি লিখি নাই কারণ এএসটি তো অনেক কারণে বাড়তে পারে, এএসটি কিন্তু অনেক রোগে বাড়ে, এটা নন স্পেসিফিক। আমার ডায়াগনোসিসে খুব বেশি হেল্প করে না, ট্রিটমেন্টে খুব বেশি হেল্প করে না, প্রগনোসিসেও হেল্প করে না এএসটি। ঠিক আছে, সুতরাং আমরা এএসটি করি না, এএলটি ইউজুয়ালি করি। তো এখন এএলপি লিখেছি, তাহলে এএলপি কেন লিখলাম? আমাকে তো রুগী এসে বলে দিবে না আমার হ্যাপাটাইটিস এ হয়েছে, আমি এএলপিও করব। কেন? এএলপি যদি বাড়ে সেক্ষেত্রে আমি এটা অবস্ট্রাকটিভ জন্ডিস চিন্তা করতে পারি, সুতরাং এএলপিও আমরা প্যারালালি করব। তাহলে আসা মাত্র প্রথমে সিরাম বিলিরুবিন করলাম, এএলটি করলাম, এএলপিও করলাম। যখনই আমি দেখলাম বিলিরুবিন বেশি আছে, এএলটি বেশি আছে, সাধারণত এএলটি কত থাকতে পারে? 200 থেকে 2000 এর মধ্যে, মানে 300 হতে পারে, 400, এমন না যে 5000 হয়ে যাবে। ঠিক আছে, আমরা ফালমিনেন্ট হ্যাপাটাইটিস নামে একটা টার্ম আছে, ঠিক আছে, বা অ্যাকুট হ্যাপাটিক ফেলিউর। ফালমিনেন্ট হ্যাপাটাইটিস এমন একটা হ্যাপাটাইটিস, তখন কি হয়, যেমন ড্রাগস, কেউ প্যারাসিটামল খেয়ে আসলো আমাদের, কিন্তু আমার ওয়ার্ডে, আমি যখন পেডিয়াট্রিক্স ওয়ার্ডে কাজ করি, অনেক পেশেন্ট পেয়েছি, ছোট ছোট বাচ্চারা এক পাতা প্যারাসিটামল পুরোটাই খেয়ে আসছে। তাহলে কি হলো? ফালমিনেন্ট হ্যাপাটাইটিস হলো। তার কিন্তু আমি এএলটি করতে দিলে আমি 3000 পাবো, 4000 পাবো, 2500 পাবো, অনেক বেশি। কিন্তু তখন আমি ভাববো যে হ্যাঁ ভাইয়া বলেছিল যে এএলটি 200 থেকে 2000 এর মধ্যে হয়, এত বেশি হবে না, এর মধ্যেই থাকবে, সাধারণত কমই পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই দুইটা করে আমরা বুঝে গেলাম যে তার হ্যাপাটাইটিস, তার জন্ডিস হয়েছে। এখন কারণটা এএলপি যখন নর্মাল দেখলাম, আমি ভাবলাম যে তাহলে এটা হ্যাপাটাইটিস হতে পারে। তখন আবার দেখলাম বয়স কম, তার বয়স কম, চিলড্রেন, তখনই আমি সাসপেক্ট করলাম, তাকে বললাম যে কোথায় হিস্ট্রি নিলাম, আপনার কোনো ট্রাভেলিং হিস্ট্রি আছে, যেখানে আপনি কি খাওয়া দাওয়া করছেন, ঢাকায় গেছেন কিনা, হোটেলে খেয়েছেন কিনা, হাইজিন মেনটেন করেন কিনা, বা আপনার একই সাথে অনেকের হয়েছে কিনা। তখন আমি হ্যাপাটাইটিস এ সাসপেক্ট করলেই তখন আমি অ্যান্টি হ্যাপাটাইটিস এ ভাইরাসের একটা সেরোলজিক্যাল মার্কার দিব, সেটা কি? অ্যান্টি এইচএবি ইমিউগ্লোবিন এম। স্যাররা কিন্তু জিজ্ঞেস করবে কনফার্মেটরি টেস্ট কি, তখন কি বলবা তোমরা? তোমরা বলবা যে অ্যান্টি এইচএবি অ্যান্টি হ্যাপাটাইটিস ভাইরাস ইমিউগ্লোবিন এম, এটা কনফার্মেটরি টেস্ট, এটা আমরা লিখে দিব। তো রোগী করে নিয়ে আসলে এটা পজিটিভ পাওয়া যাবে। তো এখন প্রশ্ন থাকতে পারে যে তাহলে আমরা ইমিউগ্লোবিন এমটা কেন করব? আমরা তো ইমিউগ্লোবিন জিটাও করতে পারি। তাইলে আমরা এখানে ছোট করে নিচে লেখা আছে যে ইমিউগ্লোবিন জি এর কোনো রোল নাই। রোল নাই কেন? আমরা ইমিউগ্লোবিন এম বলতে বুঝাই যে রিসেন্ট ইনফেকশন, প্রাইমারি ইনফেকশন। এখন আমার হ্যাপাটাইটিস হয়েছে, আমি এখন যেটা পাবো, যেটা ইমিউগ্লোবিন কোনটা পাবো, কোন টাইপের পাবো? আমি পাবো এম টাইপের, যেটা এখন রিসেন্ট ইনফেকশনকে বোঝাচ্ছে। যদি পাস্ট ইনফেকশন হইতো সেক্ষেত্রেও কিন্তু অ্যান্টিবডি পাওয়া যাবে। তাহলে অ্যান্টিবডি যে হ্যাপাটাইটিস এ আমার শরীরে ঢুকেছে সেটার এগেইনস্ট অ্যান্টিবডি থাকবে, সেটা যদি আমার শরীরে এখন থাকে, মানে প্রেজেন্ট ইনফেকশন হয়, সেক্ষেত্রে ইমিউগ্লোবিন এম পাবো। যদি পাস্ট ইনফেকশন হয়, আমি একটু আগে বলছি যে আমার ছোটকালে হয়েছে, আমি এখন টেস্ট করলাম যে আমার হয়েছিল কিনা, আমি পাবো। ইমিউগ্লোবিন এম করাইলে কিন্তু আমি কোনো পজিটিভ পাবো না। আমি যদি হ্যাপাটাইটিস এ ভাইরাসে ইমিউগ্লোবিন জিটা করি, দেখবো যে আমি পজিটিভ পেতেও পারি, যে আমার ছোটকালে যদি হয়ে থাকে। তাহলে আমরা এট প্রেজেন্ট রোগী যখন আমার কাছে আসবে, আমি ইমিউগ্লোবিন জি দিব না, আমি দিব ইমিউগ্লোবিন এম, কারণ এটার উপর কিন্তু টেস্ট ডিপেন্ড করবে। আমি যদি ইন্টারনি থাকতে আমি ভুল করতাম, অ্যান্টি হ্যাপাটাইটিস এ ভি ভাইরাস লিখে পাঠিয়ে দিতাম, পরে আবার ক্লিনিক থেকে লোক এসে বলতো স্যার কোন টাইপ, আমি তখন ভাবতাম ও আসলে তো আমি তো ওটা বুঝিনি, তখন আমি মনে করলাম ইমিউগ্লোবিন এম লিখে দিলাম। কারণ এইভাবে ভুল করতে করতে কিন্তু শেখা। ঠিক আছে, আর আমাদেরকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সাধারণত ইনভেস্টিগেশন খুব কম শেখানো হতো, আমাদেরকে প্রায় টু দিত যে ডায়াগনোসিস, নট ইনভেস্টিগেশন, নট ট্রিটমেন্ট। ঠিক আছে, তবে আমাদের প্যারালালি একটু প্র্যাকটিক্যালি জানতে হবে। আমার একটা পাশের বাসার একটা রিলেটিভের হতে পারে, আমার ফ্যামিলির হতে পারে, সেক্ষেত্রে আমরা ইমিউগ্লোবিন এম সেরোলজিক্যাল মার্কার দেবো, এবং এটা কনফার্মেটরি। ট্রিটমেন্ট, তো ট্রিটমেন্ট কি বলছি, এটা কিন্তু একদম প্র্যাকটিক্যালি আমি বলতেছি। আমার কাছে যখন একটা পেশেন্ট আসবে হ্যাপাটাইটিস এ, আমি তাকে কি বলবো? প্র্যাকটিক্যাল বলতে পারেন সাপোর্টিভ ট্রিটমেন্ট। ঠিক আছে, কোনো আসলে তেমন কোনো ট্রিটমেন্ট নেই, এটা সাপোর্টিভ ট্রিটমেন্ট। পেশেন্টকে আমি কাউন্সিলিং করবো, পেশেন্টকে বলবো আমি রেস্ট নেবেন, প্লেন্টি অফ ওয়াটার খাবেন, প্রচুর পানি খাবেন, এবং কিছু ড্রাগস অ্যাভয়েড করবেন। এই যে তিনটা কথা লিখছি খুব ইম্পর্টেন্ট। কেন লিখেছি মনে করলেন? রেস্ট। আমরা যখন বেশি পরিশ্রম করি, যদি মনে করেন এখন খুব গরম পড়তেছে, আমি যদি বেশি পরিশ্রম করি, তখন আমার লিভারের উপর কিন্তু আমার প্রেশার বেড়ে যায়, যে মেটাবলিজমের হার বেড়ে যায়। তো আপনি যত কাজ করবেন তত মেটাবলিজমের
হার বাড়বে, রেট বাড়বে, মেটাবলিজম রেট যখন বেড়ে যাবে লিভারেরও তখন কি হবে, ওয়ার্কলোড বেড়ে যাবে। তো লিভারের এমনিতেই সে আক্রান্ত, লিভার তো এমনিতেই সে হ্যাপাটাইটিস হয়েছে, তাকে রেস্ট বলতে আসলে নিজেকে রেস্ট দেওয়া, তার মানে লিভারকে রেস্ট দেওয়া। লিভারকে রেস্ট দিলে তাহলে কি হবে, লিভারের উপর চাপটা কমবে এবং যেটা হবে যে লিভারের এনজাইম গুলো বাড়বে না, বিলিরুবিনও বাড়বে না, লিভার তাড়াতাড়ি রিকভারি করার চান্স পাবে। প্লেন্টি অফ ওয়াটার খেতে হবে। এখন বলবা যে ভাইয়া প্লেন্টি অফ ওয়াটার কেন? কারণ এই পেশেন্ট গুলো সাধারণত ডিহাইড্রেশন থাকে, এসব পেশেন্টের ডিহাইড্রেশনে ভোগে এবং এই জন্য ডিহাইড্রেশনটাকে প্লেন্টি অফ কারেকশন করার জন্য প্লেন্টি অফ ওয়াটারও দিব। এবং লাস্টেরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনি দেখবেন স্ক্রিন লং আমি পেরিফেরিতে আছি, খুব ম্যালপ্রেক্সিস হয় এখানে, খুব বেশি হার্বাল ওষুধ দেওয়া হয়। এখানে কিছু হার্বাল ওষুধ আছে যে জন্ডিসের হার্বাল ওষুধ দেওয়া হয়। এবং আজকেও আমি একটা রুগী পেয়েছি যে খুব ইন্টারেস্টিং। তো এই এলাকায় বা উত্তরবঙ্গে, এই এলাকাও বলা হয়, উত্তরবঙ্গে বেশি বলা হয় যে মাইট্রা জন্ডিস বলে একটা টার্ম আছে, মাইট্রা জন্ডিস। ঠিক আছে, তো মাইট্রা জন্ডিসটা মনে রাখবেন যে যখনই কেউ বলবে আমার মাইট্রা জন্ডিস, আপনি প্রথমে সার্চ করবেন জন্ডিস না, আপনি সার্চ করবেন এনিমিয়া। একটা মানুষ যখন অ্যানিমিক হয়, ফ্যাকাশে হয়ে যায়, তখন মানে যারা নন মেডিকেল পার্সন তাকে ওটা জন্ডিস মনে করে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ফার্স্ট লুক ফর অ্যানিমিয়া। যদি অ্যানিমিক না হয়ে থাকে, যদি অ্যানিমিক না হয়ে থাকে সেক্ষেত্রে আমি তাহলে সার্চ করবো কি জন্ডিসের জন্য। ঠিক আছে, তাহলে আমরা জন্ডিসের জন্য কিন্তু রংপুর মেডিকেলে পড়ছি, রংপুর মেডিকেলে পড়ার কারণে নর্দার্ন সাইটে আমি দেখেছি একটা খুব বেশি কালচার আছে যে কবিরাজের কাছে যায়, এবং কবিরাজের কাছে যায় যখন আমাদের কাছে আসে, খুব মজার একটা ব্যাপার যে 5 টাকার যে কয়েন, সেই কয়েনের সমান করে ঠিক যেখানে আমরা টিপ দেই, সেই টিপের বরাবর একটা গরম মানে একটা উত্তপ্ত কয়েন, সেটা চামড়ার উপর দিয়ে দেওয়া হয়। এবং রোগীগুলো যখন আমাদের কাছে আসে এট দ্য 11th আওয়ার, তখন দেখা যায় যে এই জায়গার মানে চামড়াটা নেই, একদম ঠিক সার্কুলার চামড়াটা নেই। আমরা দূর থেকে দেখি, কিন্তু প্রথম থেকে বুঝতাম না, পরে যখন জানলাম তখন দূর থেকে এই ধরনের রোগী আসলে আমরা বুঝতাম যে তারা কবিরাজের কাছে গেছে। তারা কি করছে, তাদের ধারণা যে এই যে একটা লোহার মতো এই জায়গায় পোড়া দিলে তাদের এই মাইট্রা জন্ডিস চলে যাবে। ঠিক আছে, তো এই ধরনের অনেক মেলপ্রেক্সিস আছে, কিছু হার্বাল ওষুধ আছে। তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, এখানে আমি স্লাইডটা আশা করি অ্যাড করিনি, ডেভিডসনে শুরুতেই মানে হ্যাপাটাইটিস চ্যাপ্টারেই, মানে লিভার চ্যাপ্টারের শুরুতে কিছু অ্যাকুট হ্যাপাটাইটিসের কজের মধ্যে কিছু ড্রাগসের নাম দেওয়া আছে, এবং পাশে লেখা আছে অ্যাকুট হ্যাপাটাইটিসের 90% কজ হলো ড্রাগস, নট ভাইরাল হ্যাপাটাইটিস, 90% কজ হলো ড্রাগস বা এক্সটেসি। তো এখন আপনি বুঝতে পারেন যে ড্রাগস কি, বিভিন্ন ধরনের ড্রাগস আমাদের ওয়ার্ডে ম্যাক্সিমাম যেসব হ্যাপাটাইটিস আছে, যেমন প্যারাসিটামল পয়জন, বাংলাদেশের জন্য একটাই। স্যার জিজ্ঞেস করবে যে মোস্ট কমন কজ অফ হ্যাপাটাইটিস কি, তুমি বলবা স্যার সেটা হলো ড্রাগ ইনডিউস হ্যাপাটাইটিস, আমরা ওয়ার্ডে পাই। কি কি ড্রাগস, তুমি বলবা প্যারাসিটামল। আর অনেক ড্রাগস আছে, হার্বালস আছে, এক্সটেসি আছে। আমরা এক্সটেসি বা ইয়াবা, আচ্ছা ইয়াবা খেয়ে আমরা হ্যাপাটাইটিস পাইছি? আমরা পাই, খুবই কম পাই। আমার দেশে যেটা কমনলি হয় সেটা আগে বলতে হবে। আনকমন জিনিস বলে হিরো হওয়া যাবে, কিন্তু স্যারের কাছে কিন্তু রিমার্কস পাওয়া যাবে না। আমরা প্রথমে কি বলবো যে স্যার আমাদের প্যারাসিটামল পয়জনিং হলো সবচেয়ে কমন কজ অফ হ্যাপাটাইটিস ইন বাংলাদেশ, অ্যাকুট ড্রাগ ইনডিউস। ঠিক আছে, তাহলে কিছু বুঝছি যে কিছু হ্যাপাটোটক্সিক ড্রাগস আছে, যেমন প্যারাসিটামল, নার্কোটিক্স, কোডেইন। তো এখন রোগী ব্যথা নিয়ে আসবে, আমি যদি তাকে অনেক প্যারাসিটামল খেতে বলি ব্যথার জন্য, তাহলে কি হবে, লিভারের উপর আবার এফেক্ট পড়বে। ঠিক আছে, আমি তাকে নার্কোটিক্স বা কোডেইন দিলাম, যেমন আমাদের ব্যথার কিছু ওষুধ আছে, যেমন অ্যানাডল, মনে করলাম আমরা প্র্যাকটিক্যালি অ্যানাডল দিই, ইউট্রামল দিই, এই যে ওষুধগুলো দেই, এগুলো তো নার্কোটিক্স বা কোডেইনের মতো। তো এদেরকে যখন আমি দিচ্ছি, এগুলো লিভারকে আবার বেশি প্রেসার লোড বাড়াই দিচ্ছে, লিভারে এনজাইম বেড়ে যাচ্ছে। আলটিমেটলি কি হচ্ছে যে আবার লিভারের সেই এনজাইম বেড়ে যাচ্ছে, লিভার হ্যাপাটাইটিসের মাত্রা আরো বেড়ে যাচ্ছে। তাহলে খুবই বেশি ইম্পর্টেন্ট, আপনি কি বলবেন আর কি বলবেন না ব্যাপার না, ট্রিটমেন্ট নাই ঠিক আছে, কিন্তু একটা জিনিস বলে দিতে হবে যে কি কি ড্রাগস খাওয়া যাবে না। রোগীকে অবশ্যই কাউন্সিলিং করতে হবে যে আপনি এইসব ড্রাগস খেতে পারবেন না। ঠিক আছে, খেলে একটা নাপা খেতে পারবেন, 3 বেলা নাপা খেতে পারবেন। ঠিক আছে, এবং ফ্রুটস, এই যে একটা মজার ব্যাপার আছে, আমাদের প্রফেসর মাহবুব আমাদের হ্যাপাটো মানে ডিপার্টমেন্টের হেড ছিলেন, তো উনি একটা সবসময় মজার কথা বলতেন। হাসপাতালে যখন রোগীরা ঢুকে,
অন্তত কি নিয়ে আসে? ফ্রুটস নিয়ে আসে। ফ্রুটস নিয়ে আসে, রুগীকে দেখতে আসবো আর ফ্রুটস আনবো না, হবে না। এবং হাসপাতাল ঠিক বাইরে কিন্তু সব ফ্রুটসের দোকান, রমরমা ব্যবসা। তবে সবসময় মাথায় রাখতে হবে এই যে এই ডিপার্টমেন্টে, ঠিক আছে, এই ডিপার্টমেন্টে ঢুকার আগে রুগী যখন ফল নিয়ে ঢুকবে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। আমি কি এখানে কেন সতর্ক থাকতে হবে? সাধারণত জন্ডিসের পেশেন্টের, সেটা অ্যাকুট হ্যাপাটাইটিস হতে পারে, ক্রনিক হ্যাপাটাইটিস হতে পারে, এদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে। হ্যাপাটাইটিস সাধারণত থাকে না, কিন্তু ক্রনিক হ্যাপাটাইটিস হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে তাদের খুব বেশি। তো ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা কেন হয়? আমরা একটা টার্ম জানি, যখন কারো অ্যাসাইটিস হয়, সেকেন্ডারি হাইপারঅ্যালডোস্টেরনিজম হয়, তখন সোডিয়াম পটাশিয়ামের অল্টারেশন হয়। তো ফ্রুটসে কি থাকে? ইলেকট্রোলাইট কন্টেইনিং ফ্রুটস না? আমি যদি এখন ফ্রুটস খাওয়াই, পটাশিয়াম থাকবে, বিভিন্ন ইলেকট্রোলাইট থাকবে। এমনিতে যে মানুষটার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে, তাকে যদি আমি আরো ফ্রুটস খাওয়াই, সে ভাববে, রিলেটিভ ভাববে যে আমি ফ্রুটস দিব, আমার রোগী খুশি হবে, বাট রোগীর জন্য অনেক ক্ষেত্রে টক্সিক হতে পারে। হ্যাপাটাইটিস এর ক্ষেত্রে না, আমি বলতেছি যে এই ডিপার্টমেন্ট, আমার লিভার ডিপার্টমেন্টে আসছে, সে পেশেন্টের ফ্রুটস নিয়ে আসছে, সেক্ষেত্রে আমি যখন ইন্টার্ন থাকবো, আমি যখন ডক্টর থাকবো, আমি একটু কনসার্ন হবো, ঠিক আছে, যে ফ্রুটস এর ব্যাপারে একটু কনসার্ন হইতে হবে। এবং এগুলি তাহলে হ্যাপাটাইটিস ট্রিটমেন্ট আমরা কি বললাম? আপনি রেস্ট নিবেন, বেশি বেশি পানি খাবেন, যদি ব্যথা হয় একটা নাপা খেতে পারেন, তবে অন্যান্য ওষুধ থেকে বিরত থাকবেন, কোনো হার্বাল খাবেন না, এটা আমাকে সাপোর্ট দিতে হবে। এখন আসি প্রিভেনশন। তো প্রিভেনশন বেটার দেন কিউর। তো আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে, আমাদের অবজেক্টিভ থাকবে প্রিভেনশন। আমরা যদি লো সিসোইউনিক, কিন্তু আপনি খেয়াল করে দেখতে পারেন হ্যাপাটাইটিস এ আমরা লো সিসোইউনিক বলে আমরা দিচ্ছি না, কিন্তু আপনি ফরেন কান্ট্রি, আপনি যদি ডেভেলপ কান্ট্রি ইউএসএ ইউকে চিন্তা করেন, ওরা কি দেয়? ওরাও কিন্তু দেয় না। ওরা কেন দেয় না? ওরা ডেভেলপ হওয়ার পরেও ওদের দেশে এটার প্রিভিলেন্সই নাই। সাধারণত যেসব এন্ট্রাল রুটে ইনফেকশন হয়, যেমন হ্যাপাটাইটিস এ, টাইফয়েড, এগুলো কিন্তু নোটিফায়াবল ডিজিজ। আপনি জেনে অবাক হবেন যে অনেকেই আমরা জানেন নোটিফায়াবল ডিজিজ কি। আমার এখানে একটা আজকে পোলিও রোগী পাইছি, ঠিক আছে, পোলিও একটা পাইছে আমার হাসপাতালে, আমি সাথে সাথে নোটিফাই করব, সেটা সিএস অফিস, সিভিল সার্জন অফিস থেকে, এবং কি ডিজি হেলথে চলে যাবে আমার এখানে একটা পোলিও পাওয়া গেছে। বাংলাদেশে এখন পোলিও নাই, একটা পাওয়া গেলে সেটা আমাকে নোটিফাই করতে হবে। তাহলে এটা কি ডিজিজ বলতেছি? নোটিফায়াবল ডিজিজ। আপনি যদি ইউকেতে চিন্তা করেন, ইউকেতে হ্যাপাটাইটিস এ পাইলেন, টাইফয়েড পাইলেন, ইট ইজ নোটিফায়াবল। ওদের দেশে এগুলো হয় না। ওদের দেশে তো হাইজিন মেনটেন হয়, ওদের স্যানিটেশন মেনটেন হয়, ওদের যে যে ওয়াটারের যে ড্রেনেজ সিস্টেম, সেটা অনেক প্রপারলি মেনটেন হয়। ফলে যে ওদের দেশে তো আসলে এভাবে খোলা হোটেলেও পানি কেউ খায় না। তো সেক্ষেত্রে ওদের দেশে এই রোগটা আনকমন, নট কমন। শুধু ওইটা যদি পাওয়া যায় সেটাও নোটিফায়াবল হবে। তো তাদের দেশেও তেমন এই ভ্যাকসিনেশনটা প্রোগ্রাম দেওয়া হয় না, আমাদের দেশেও হয় না, কারণ আমরা এই 5-7 দিনের জন্ডিসের জন্য এটা নিয়েও আমরা কনসার্ন না। ঠিক আছে, একটা ভ্যাকসিন, তাহলে হ্যাপাটাইটিস এর এগেইনস্ট একটা ভ্যাকসিন অ্যাভেলেবল, এবং এটা অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটাই অ্যাভেলেবল। নেক্সট আমরা আলোচনা করব হ্যাপাটাইটিস বি এর ব্যাপারে, আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। আমি আজকে আসলে এই ক্লাসটাকে দুইটা ভাগে ভাগ করছি শুধু হ্যাপাটাইটিস বি কে ফোকাস করার জন্য, কারণ পুরো ক্লাসটা জুড়ে হ্যাপাটাইটিস বি কোয়েশ্চেন থাকে, হ্যাপাটাইটিস বি নিয়ে বেড সাইড কোয়েশ্চেন থাকবে, হ্যাপাটাইটিস বি নিয়ে স্যারদের ফোকাস থাকবে হ্যাপাটাইটিস বি নিয়ে, এবং আমাদের যত কনফিউশন সেটাও হ্যাপাটাইটিস বি নিয়ে। ঠিক আছে, তো হ্যাপাটাইটিস বি ভাইরাস একটা, তাহলে কি ভাইরাস? ঠিক আছে, এটা একটা হ্যাপা ডিএনএ ভাইরাস, হ্যাপা ডিএনএ ফ্যামিলির। প্রথমত ভাইরাসটা আমরা চোখে দেখতেছি, ঠিক করোনার মতো না যে করোনাতে যেমন স্পাইক থাকে, কিন্তু এখানে কি আছে আপনি একটু খেয়াল করেন। এই যে বাইরের যে একটা এনভেলপ আছে, একটু খেয়াল করে দেখেন, এই যে এনভেলপটা, এটা হলো একটা সারফেস, এটা লিপিড এনভেলপ, মাঝে মাঝে কিছু প্রোটিন আছে, এই প্রোটিনগুলোই হলো নাম হলো সারফেস অ্যান্টিজেন। অ্যান্টিজেন আমরা কি জানি, ইউজুয়ালি প্রোটিন হয়, এখানে সারফেসে কিছু অ্যান্টিজেন আছে, এই যে সারফেস অ্যান্টিজেন। তো এই অ্যান্টিজেনের নাম আমরা কি বলতেছি? HBsAg, মানে কি হ্যাপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, HBsAg, সারফেসে যে অ্যান্টিজেন থাকতেছে HBsAg। তাহলে কি আর কোনো অ্যান্টিজেন থাকে না? ওই যে হ্যাঁ, আরো দুই ধরনের অ্যান্টিজেন থাকতে পারে, যেমন এই যে দেখতেছি, এই যে এগুলো, এটা কিন্তু কোরে আছে, মানে একটু ভিতরে আছে, বাইরেরটাকে বলতেছে সারফেস, যেটা বাইরে আছে এনভেলপ, যেটা ভিতরে আছে, তাহলে কি আছে, এটা কোরের দিকে। কোর মানে
নিউক্লিওক্যাপসিড মাঝখানে আছে, কোরের কাছাকাছি, তাহলে এটাকে কি বলতেছি? কোর অ্যান্টিজেন। তাহলে হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন। তাহলে এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, খেয়াল করেন। তাহলে কোর অ্যান্টিজেন কোথায় থাকে? ভিতরে। তাহলে কি এই কোর অ্যান্টিজেন কি ব্লাডে পাওয়া যাবে? না। যে জিনিস আপনি খেয়াল করে দেখেন, আপনি কিন্তু ব্লাডে এইচবিএস এজি পাবেন, কারণ এটা ব্লাডের সংস্পর্শে আসতেছে। এটা চারিদিকে, মনে করেন এই ভাইরাসের চারদিকে ব্লাড, তাহলে ব্লাডে কি পাবেন? এইচবিএস এজি। কিন্তু কোর অ্যান্টিজেন তো ভিতরে, ব্লাডে কি পাওয়া যাবে? না। খুবই মনে রাখবেন যে এই যে কোর অ্যান্টিজেন কখনো ব্লাডে পাওয়া যায় না, সেজন্য আমরা কোর অ্যান্টিজেনের কখনো টেস্ট করি না, কারণ এটা ব্লাডে পাওয়া যায় না। তাহলে আমরা কি টেস্ট করি? এই যে কোর অ্যান্টিজেনের এগেনস্টে কি হয়? অ্যান্টিবডি তৈরি হয় বডিতে। আমরা অ্যান্টিবডি টেস্ট করতে পারি, মানে অ্যান্টিবডি এগেনস্ট হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন। কিন্তু কোনো অ্যান্টিজেনের আমরা পাই না। যেমন আমরা এইচবিএস এজি করতে পারি, অ্যান্টি এইচবিএস করতে পারি, মানে হেপাটাইটিস বি এর সারফেস অ্যান্টিজেনের টেস্টও করতে পারি, সারফেস অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডিও দেখতে পারি। কিন্তু কোর অ্যান্টিজেনের এগেনস্টে কিন্তু আমরা অ্যান্টিবডি দেখতে পারি, কিন্তু কোনো অ্যান্টিজেন দেখতে পারি না, কারণ কোর অ্যান্টিজেনটা ভিতরে লুকানো, ও ব্লাডের সংস্পর্শে আসে না। ঠিক আছে? সুতরাং আমরা কোর অ্যান্টিজেনের দেখবো না কখনো। তো এখন ভাববেন হেপাটাইটিস ই অ্যান্টিজেনটা কি? এটা আবার কি জিনিস? এই যে এগুলো দেখছেন, এগুলো কিন্তু একটা প্রোটিন, সিক্রেটেড প্রোটিন। এই প্রোটিনগুলো যখন ব্লাডে বের হয়ে যায়, মনে করলেন, এখন ভাববেন ব্লাডে বের হয় কিভাবে? এই যে ভ্যাকসিনটাকে, এই যে ভাইরাসটাকে, আমাদের বডি ওকে কি আর ইয়া করবে? ও যখন বডিতে ঢুকবে, আমার যে ইমিউনিটি, সে কি করবে? ওকে ধ্বংস করার চেষ্টা করবে, ডিস্ট্রয় করবে। কিভাবে ডিস্ট্রয়? লিভারে ডিস্ট্রয় করবে, যুদ্ধ চলবে, ও লিভারকে ডিস্ট্রয় করবে। লিভারের যে আমার ম্যাক্রোফেজ আছে বা আমার ইনেট ইমিউনিটি আছে, ওকে ডিস্ট্রয় করবে। দুই দিকে ডিস্ট্রাকশন খেলা চলবে। ঠিক আছে? এখন দেখা যাক কে জিতে। যদি বডি জিতে, তাহলে তো হ্যাপাটাইটিসটা ভালো হয়ে গেল। যদি বডি না জিতে, তাহলে অ্যাকুট হ্যাপাটাইটিস, হ্যাপাটিক ফেলিউর করতে পারে, অথবা ক্রনিক হ্যাপাটাইটিস করে দিতে পারে। তো এখন আমি মনে করলাম যে আমাদের তো কিছু না কিছু ভাইরাসকে আমরা মারবো, আমরা সবগুলো না, মানে কিছু না কিছু ভাইরাসকে আমরা মেরে ফেলবো। আমি যখন মেরে ফেলবো, ভাইরাসটা ভেঙে যাবে। এই যে আমি ভিতরে যে এই যে এই ফোটা ফোটা এগুলো দেখতেছি, এই যে প্রোটিন গুলো বের হয়ে ব্লাডে চলে আসবে। এই ব্লাডে যখনই আসবে, তার নাম ই অ্যান্টিজেন। তাহলে ব্লাডে যখনই আসবে, তার নাম হেপাটাইটিস বি ই অ্যান্টিজেন। এই যেখানে লেখা আছে ব্লাড। ঠিক আছে? তাহলে এখানে কি লেখা আছে? ব্লাড। তাইলে এই যে ব্লাডে, তাহলে ই অ্যান্টিজেন চলে আসতেছে। এখন আসি, তাহলে আমরা তিন ধরনের অ্যান্টিজেন সম্পর্কে জানলাম। একটা সারফেস অ্যান্টিজেন, একটা কোর অ্যান্টিজেন, একটা আমরা জানতে পারলাম যে ই অ্যান্টিজেন। ঠিক আছে? ই অ্যান্টিজেন যখন ভাইরাসটা ভেঙে যাবে, ব্লাডে আসবে, তখন হবে। এখন আসি যে রুটস অফ ইনফেকশন অফ হেপাটাইটিস বি ভাইরাস। তো রুটস অফ ইনফেকশন আমরা খেয়াল করে দেখছি যে কমনলি তিনটা রুটস আছে, এদেরকে আমরা প্যারেন্টাল রুটস বলি। যেমন ট্রান্সমিশন ব্লাডের মাধ্যমে যেতে পারে, সিরিঞ্জের মাধ্যমে যেতে পারে, নিডেল, আমরা যারা নিডেল শেয়ার করে তাদের কিন্তু অনেক হয়, কারণ বাংলাদেশে যারা ড্রাগ এডিক্ট তারা তো নিডেল শেয়ার করে। আপনি ভেন খুঁজে পাবেন না। আমি যদি এখন বলি থার্ড ইয়ার একটা স্টুডেন্টকে একটা ক্যানুলা করো, সে পারবে না। বাটারফ্লাই দিয়ে তুমি স্যালাইন দাও, সে পারবে না। এটাই স্বাভাবিক, এটা না পারাটাই স্বাভাবিক। কিন্তু তারা কিন্তু পারে, তারা নন মেডিকেল, তারা অশিক্ষিত, অল্প শিক্ষিত, কিন্তু তারা পারে। তারা এডিক্টরা নিডল শেয়ার করে, একই সিরিঞ্জ দিয়ে পাশের জন নিচ্ছে, ও নিচ্ছে, তার ফ্রেন্ড নিচ্ছে। তো এটার মাধ্যমে যদি কারো থাকে আরেকজনকে ছড়ায় যাচ্ছে। ট্রান্সপ্লান্টেশন এখন একটা এটা রাইজিং ইস্যু। আমরা যেসব পেশেন্ট আমরা ট্রান্সপ্লান্ট করি, কিডনি ট্রান্সপ্লান্ট করলাম সাপোজ, এর আগে আমরা কিছু স্ক্রিনিং টেস্ট করি। কেন স্ক্রিনিং টেস্ট করি? স্ক্রিনিং টেস্ট করি কারণ এই যদি হেপাটাইটিস বি ভাইরাস থাকে, আমি যে ট্রান্সপ্লান্ট করবো, ওই পেশেন্টে হেপাটাইটিস বি ভাইরাস এ আক্রান্ত হবে। আবার ট্রান্সমিশনের আগে আমরা যে ব্লাড ট্রান্সমিশন করি, কিছু স্ক্রিনিং টেস্ট করি না? দেখবেন ওখানে এইচবিএস এজি টেস্ট করা হয়। সকলের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখছি, প্র্যাকটিক্যাল। মনে করলেন আমি ফার্স্ট যেদিন এইচবিএস এজি পজিটিভ পাই, আমি ব্লাড ট্রান্সমিশনের জন্য একজন আসছে আমার কাছে যে এইচবিএস এজি পজিটিভ। তো আমি কি করবো? আমি বলবো যে আপনি ব্লাড দিতে পারবেন না। ঠিক আছে, তাহলে ওই রোগীকে আমি কি বলবো? যে রোগীটা পজিটিভ আসলো, ওকে বলবো যে আপনার হেপাটাইটিস বি ভাইরাস হয়েছে? না, বলবো না। কারণ আছে, এইচবিএস এজি পজিটিভ যে আমরা টেস্ট করি,
ব্লাড ট্রান্সমিশনের আগে স্ক্রিনিং, সেটা একটা কিট, এটা একটা কিট টেস্ট, হচ্ছে অ্যান্টিজেন টেস্ট। এটার কোনো ভ্যালু নাই, খুব বেশি ভ্যালু নাই, অনেক ফলস নেগেটিভ আছে। এটা আমি পাইলে যে আমি বলে দিব না। আপনি খেয়াল করে দেখবেন যে কোনো একটা ক্লিনিকের ইনভেস্টিগেশন ফর্মে লেখা আছে এইচবিএস এজি সম্পর্কে আছে দুইটা। এইচবিএস এজি সবসময় দুইটা টেস্ট থাকে, একটা কনফার্মেটরি আর একটা নর্মালি টেস্ট। যেটা কিটে করি সেটা নর্মাল, সেটার দাম অল্প টাকা, 100-200 টাকা, 300 টাকা, 400 টাকা। যেটা এলাইজা এলাইজা টেস্ট করি আমরা, দিয়ে করি কনফার্মেটরি, আমরা পিসিআর মেশিন দিয়ে করি। আপনার সাধারণত এখন পিসিআর মেশিনের সাথে সবাই অভ্যস্ত, জেলায় জেলায় এখন পিসিআর মেশিন আছে। এই পিসিআর মেশিন দিয়ে আমি যখন করব এলাইজা পদ্ধতিতে, তখন এটা কনফার্মেটরি টেস্ট। তাইলে আমার কাছে কোনো পেশেন্ট আসলো ডিউরিং ব্লাড ট্রান্সফিউশন, সে স্ক্রিনিং এ পজিটিভ, সে ডিউরিং ব্লাড ট্রান্সফিউশন সে স্ক্রিনিং পজিটিভ, তাইলে কি আমি তাকে হ্যাপাটাইটিস বি আক্রান্ত বলবো? না, আমি তাকে লিখে পাঠাবো যে এইচবিএস এজি, সাইড ব্র্যাকেটে কি লিখবো? কনফার্মেটরি। কনফার্মেটরি লিখে দেবো, মানে ওরা বুঝে নিবে যেটা কনফার্মেটরি। বা 2-3 হাজার টাকা টেস্ট, আমি টেস্টের দাম জানি না, মনে নেই। তাহলে এটা একটু কষ্ট বেশি, কারণ পিসিআর দিয়ে করতে হচ্ছে, পলিমারেজ চেইন রিঅ্যাকশন মেশিন দিয়ে করতেছে এলাইজা টেকনিকে। ঠিক আছে, এটা কনফার্মেটরি। ঠিক আছে, তারপর আর কি কি রুটে হতে পারে? সেক্সুয়াল রুটে। তো সেক্সুয়াল রুটে একটা মজার কথা বলি। ফর রেসিডেন্সি, আমার এক ভাই, আমাকে সিনিয়র ভাই একদিন আমাকে ফোন দিল 2017-18 সালের দিকে। লেঞ্জে যে মাইক্রোবায়োলজি বইয়ে আগে বলা হইতো, মানে হ্যাপাটাইটিস সি নিয়ে কনফিউশন ছিল যে সেটা সেক্সুয়াল রুটে ছড়ায় কিনা, বাকিরা ছড়ায়। পরে এডিশনে লেঞ্জে মাইক্রোবায়োলজিতে চলে আসছে যে সকল হ্যাপাটাইটিস ভাইরাস সেক্সুয়াল রুটে যেতে পারে। আপনার যদি আসে ট্রু ফলস, যে আমাদের ট্রু ফলস আসে না, ট্রু ফলসে যদি আসে হ্যাপাটাইটিস এ বি সি ডি ই সেক্সুয়াল রুটে, ট্রু ফলস কোনটা দিবেন? সবগুলো ট্রু হবে। রেসিডেন্সিতে আসে, আপনি রেসিডেন্সি এক্সাম দিতে যাচ্ছেন, সেখানে সবগুলো ট্রু হবে। ঠিক আছে, সেক্সুয়াল রুটে সকল হ্যাপাটাইটিস ভাইরাস ছড়াতে পারে, কোনোটা বেশি কোনোটা কম। ইউজুয়ালি হ্যাপাটাইটিস বি বেশি, সি বেশি, এ এ ই কম ছড়ায়, তবে ছড়াবেন এটা না, আনইউজুয়াল, বাট ছড়াতে পারে। যদি আসে অবশ্যই আপনি ট্রু দিতে হবে। মাদার টু চাইল্ড, আমি আগেও বলছি মাদার টু চাইল্ড কিভাবে ছড়াবে। মাদার টু চাইল্ড ছড়াবে ডিউরিং প্রেগনেন্সি, ইন্টারনেটাল, পেরিনেটাল। ইন্টারনেটাল যেমন প্রেগনেন্সি থাকা অবস্থায় ছড়াবে, ট্রান্সপ্লাসেন্টাল ডিউরিং ডেলিভারি, এটাকে আমরা পেরিনেটাল বলতেছি, তখন ছড়াতে পারে। সিক্রেশন, আচ্ছা আপনি যদি ভাবেন সেক্সুয়াল রুটে ছড়ায়, তাহলে মায়ের যে বাত ক্যানেল সেখানে ভাইরাসটা আছে, তাহলে বাচ্চা যখন ডেলিভারি হচ্ছে সে ভাইরাসটা নিয়ে যেতে পারে। ইট ইজ আনইউজুয়াল, বাট হতে পারে, কিন্তু ব্রেস্ট ফিডিং এ হবে না। আমি বারবার বলতেছি ব্রেস্ট ফিডিং এ হবে না, খুব ভালো করে খেয়াল করেন। আমার ওয়ার্ডের একদিন কাহিনী বলি। সম্ভবত আমার এক কলিগ এখানে উপস্থিত আছেন, আমার সিনিয়র আপু, ওনারই কাহিনী বলে, বা আমিও এট এ টাইমে ফেস করছি। তো একটা পেশেন্ট এইচবিএস পজিটিভ, ওয়ার্ডে ভর্তি হয়েছে, ডেলিভারি হবে, কনকমিটেন্ট ডেলিভারি হয়ে গেল। পরবর্তী সিস্টার বলল যে তাকে বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে না, বাইরে দুধ খাওয়াইতে হবে, আপনি সাথে সাথে ফর্মুলা মিল্ক লিখে দিল। ঠিক আছে, আবার কনফিউশন, ভ্যাকসিন দেওয়া লাগবে। তাহলে আমি কয়েকটা কথা বলি, একটু পরে ট্রিটমেন্টে যাবো। এইচবিএস পজিটিভ মায়ের কি ট্রিটমেন্ট, কিন্তু আমি আগে থেকে বলে রাখছি, একটা মজার আমি পরে বলবো এটা, এখন আজকে আর বলতেছি না, আমি লাস্ট স্লাইডে বলবো এটা। আমি এটা নিয়ে খুবই ইন্টারেস্টিং, এরকম পেশেন্ট পেলে আমরা কি বিপদে পড়ি, কিভাবে হ্যান্ডেল করব। ঠিক আছে, আমরা এখন নেক্সট স্লাইডে যেতে পারি। সেরোলজি, আজকের ক্লাসের মূল উদ্দেশ্য এই সেরোলজি। আমি আজকে শিখবো, আমার ছোট ভাই বোনরা শিখবেন, বা আমার সিনিয়র যিনি আছেন সবাই, আমরা আজকে এই জিনিসটা রিক্যাপিচুলেট করব যে সেরোলজি। সেরোলজি মধ্যে প্রথমে আসলো এইচবিএস এজি, তাহলে কি হ্যাপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। কারো এইচবিএস এজি পজিটিভ মানে কি, তার হ্যাপাটাইটিস বি পজিটিভ, তার হ্যাপাটাইটিস বি হয়েছে, সেটা অ্যাকুটও হইতে পারে, ক্রনিকও হইতে পারে। ঠিক আছে, এখন এইচবিএস অ্যান্টিবডি, অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি, তাহলে অ্যান্টিবডি কি, কারো যদি অ্যান্টিবডি থাকে মানে কি সে ভালো হয়ে গেছে। এই যে এখন করোনা, আমরা অ্যান্টিজেন টেস্ট করি, অ্যান্টিবডি টেস্ট করি, দুই ধরনের কিট আছে। অ্যান্টিবডি টেস্ট করে যদি আমি পাই, তাহলে বলবো যে ভাই আপনার করোনা হয়েছে, আপনি জানতেন না, তাহলে কি এইচবিএস এজি পজিটিভ, এইচবিএস এজি পজিটিভ, দ্যাট মিনস আপনার হ্যাপাটাইটিস হয়েছে।
এইচবি এজি যেটার জায়গায় অ্যান্টিবডিটা পজিটিভ হয়ে গেছে। যদি অ্যান্টিবডি যদি পজিটিভ হয়ে গেছে সেক্ষেত্রে তাহলে কি হলো, আমি বলবো যে আপনার হ্যাপাটাইটিস হয়েছিল, আপনি রিকভারি হচ্ছেন, অথবা আপনি হ্যাপাটাইটিস বি এর বিরুদ্ধে যুদ্ধ করে আপনি এখন রিকভারি হয়েছেন, আপনার বডি ইমিউনিটি বি এর এগেনস্টে তৈরি হয়েছে। তাহলে আমার এইচবিএসএজি এবং অ্যান্টিবডি নিয়ে আমার কনসেপশন শেষ হলো। নেক্সট হলো এন্টি এইচবিসি ইউগ্লিন এম, মানে এখন আমরা আসছি কোর অ্যান্টিজেন নিয়ে। কোর অ্যান্টিজেন নিয়ে তাহলে কি অ্যান্টিবডি পাওয়া যায়। তাহলে একটা কথা বললাম আমি এর আগেও, যে কোর অ্যান্টিজেন থাকে ভিতরে, তাকে আমি কোনো অ্যান্টিজেন পাবো না ব্লাডে, আমরা যেন টেস্ট করি না, আপনি কোনো টেস্ট পাবেন না কখনো যে হ্যাপাটাইটিস বি কোর অ্যান্টিজেন করেন, এটা পাওয়া যাবে না, এটা ব্লাডে পাওয়া যায় না। তাহলে আমরা কি পাই, এই অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি পাই বডিতে। এখন আমি টেস্ট দিলাম এনটি এইচবি সি ইউগ্লিন এম, খেয়াল করে দেখেন সিটা কিন্তু ছোট, এই সিটা যদি বড় দিতাম, ক্যাপিটাল দিতাম, তাহলে কিন্তু হ্যাপাটাইটিস সি ভাইরাস হয়ে যেত। এই ছোট সি মানে কি, এটা কিন্তু কনফিউজ করবে, স্যাররা কিন্তু খুব মজা পায় এই কনফিউশনটা। এটা হলো হ্যাপাটাইটিস বি ভাইরাসের। আর যদি বড় সি থাকতো তাহলে আমরা কোর অ্যান্টিজেন নিয়ে বলছি ছোট। এই কোর অ্যান্টিজেন যদি কারো পজিটিভ থাকে অ্যাকুট ইনফেকশন, আর যদি কারো ইমিউন তার হ্যাপাটাইটিস হয়েছিল সেটা বোঝাচ্ছে, অথবা ইমিউন জি মানে একটা অনেক সময় অনেকদিন পর ইমিউন জি তৈরি হয়, সেটা আমরা একটু পরে একটা গ্রাফে দেখবো। তাহলে এই পেজটা খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও রিক্যাপিচুলেট করছি, কি বললাম, যদি কারো এইচবিএসএজি পজিটিভ হয় তাহলে বলবো তার হ্যাপাটাইটিস হয়েছে। এইচবিএস অ্যান্টিবডি কারো যদি পজিটিভ হয় তাহলে আমি বুঝবো সে হ্যাপাটাইটিস হয়েছিল, সেটা থেকে এখন রিকভারি হয়েছে। যার কোর অ্যান্টিজেন পজিটিভ, তার ক্ষেত্রে অ্যান্টিবডি পজিটিভ, তার ক্ষেত্রে যদি ইমিউগ্লোবিন এম টাইপ পাই, সেক্ষেত্রে আমি কি বলবো, তার অ্যাকুট ইনফেকশন চলছে, তার এখন ইনফেকশন আছে। কিন্তু তার যে ইমিউগ্লোবিন জি পাই, সেক্ষেত্রে আমি কি বলবো, তার আগে ইনফেকশন হয়েছিল, এখন তার ইনফেকশন সেটা ভালো হয়ে যেতে পারে, অথবা এখনো রয়ে গেছে কিন্তু অনেক আগে হয়েছে। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। আর কি সেরোলজি রয়েছে, হ্যাপাটাইটিস বি ই অ্যান্টিজেন। তাহলে আরেকটি অ্যান্টিজেন আমি বলছিলাম ই অ্যান্টিজেন, যেটা বলছিলাম যেটা ভাইরাসটা যখন ভেঙে যায় ব্লাডে, যখন প্রোটিনটা চলে আসে, তখন তার নাম হলো ই অ্যান্টিজেন। তাহলে এখন বলতে পারো ভাইয়া যে ই অ্যান্টিজেন আমি কেন করব, আমরা তো কখনো দেখি না ই অ্যান্টিজেন করতে দিচ্ছে, আমরা সবসময় দেখি এইচবিএস এজি করে। আসলে এইচবিএস এজি হলো আন্ডার গ্রাজুয়েটদের জন্য, সবসময় আমরা মনে করি না, আমাদের এটাও জানতে হবে। কেন জানতে হবে, ট্রিটমেন্টে গেলে বুঝতে পারবেন। আমার কাছে সবসময় একটা ইনফিনিটি কমপ্লেক্স কাজ করতো। কি কমপ্লেক্স, যে স্যাররা আমাদেরকে সবসময় একটা মানে একটা বাউন্ডারির মধ্যে রাখে, সবসময় বলে এর বেশি জানার দরকার নাই, আমাকে প্র্যাকটিক্যাল তো শিখাতে পারে। আমার কাছে কিন্তু আমার রিলেটিভ নিয়ে আসবে একটা কাগজ যে তাকে এইচবি অ্যান্টিজেন করতে দিচ্ছে স্যার, হ্যাপাটাইটিস বি ভাইরাস ডিএনএ লেভেল করতে দিচ্ছে, আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন, এটা সম্বন্ধে আমি কিছু জানি না, দেখলেন বেশি আছে, আপনি কোনো কমেন্ট করতে পারবেন না, আপনি নিজের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে। তো ই অ্যান্টিজেনটা আমরা কখন করতে দিই, ই অ্যান্টিজেন যখন বেশি থাকে তখন এটা কি বলা হয়, অ্যাক্টিভ রিপ্লিকেশন অফ ভাইরাস। মানে কি, বডিতে ভাইরাস তো আছে আছে, সে এখন রিপ্লিকেশন করতেছে, সে সে তার সংখ্যা বাড়াচ্ছে এক্সপোনেনশিয়ালি, দেয়ারফর ইনফেকশন, মানে তার ইনফেকশন এখন অ্যাক্টিভ, বডিতে অ্যাক্টিভ ইনফেকশন চলছে, ভাইরাস ইচ্ছা মতো ইনফেকশন তার বংশ বিস্তার করছে। যখনই এটার এগেইনস্ট অ্যান্টিবডি পাবো, অ্যান্টিবডি এগেইনস্ট হ্যাপাটাইটিস বি ই অ্যান্টিজেন, তখন কি বলবো, যে ভাইরাস আর রিপ্লিকেশন করতেছে না, ভাইরাস আছে নাই বলবো না, ভাইরাস আছে কিন্তু আর রিপ্লিকেশন করছে না। আর কি আছে, হ্যাপাটাইটিস বি ভাইরাস ডিএনএ, এটাও রিপ্লিকেশন বোঝাচ্ছে। তাই এখন বলবা যে হ্যাপাটাইটিস বি ভাইরাস ডিএনএ কি, আমরা পিসিআর একটা যে মেশিনের কথা বলি, আমরা করোনা টেস্ট করি, ওই পিসিআর মেশিন দিয়ে এই হ্যাপাটাইটিস বি ভাইরাস ডিএনএ লেভেলটা দেখা হয়। লেভেলটা আবার কেমন হয়, যে সংখ্যা, আমি ব্লাডে প্রতি এমএলএ কতটা ভাইরাস আছে সেটা মাপবো। যদি 10⁵, ঠিক আছে, 10⁵ এর বেশি, মানে সব 10 লাখ 1 লাখ এর বেশি যদি থাকে ভাইরাস,
তখন আমরা চিকিৎসা দিই। এই যে এখন আপনারা লাইনে চলে আসছেন, দেখেন আপনি বলবেন হ্যাপাটাইটিস বি ভাইরাস ডিএনএ কেন করবো, হ্যাপাটাইটিস ই অ্যান্টিজেন কখন করবো? আমরা আমাদের স্যাররা কি করে, আমরা যখন ডিএনএ যে টেস্টটা, তারা সংখ্যা থেকে প্রতি এমএল এ কতটা ভাইরাস আছে, এই যে 10⁵ এর বেশি যদি ভাইরাস থাকে, তখন রোগীকে বলে যে আপনাকে শুধু এই নাপা প্যারাসিটামল খাইলে আর পানি খাইলে ফল ফ্রুটস খাইলে ভালো হবেন না, আপনাকে ওষুধ দিতে হবে। হ্যাপাটাইটিস বি ভাইরাসের কিছু ওষুধ আছে, আমরা একটু পরে যাব, তা ওই ওষুধটা দিতে হবে। তাহলে কখন একটা পেশেন্ট হ্যাপাটাইটিস বি ভাইরাসের ট্রিটমেন্ট পাবে আর কখন পাবে না সেটা নিয়ে আমার জানতে হবে। তাই এইচবিএস-এজি পজিটিভ হওয়ার পর আপনার চেম্বারে একটা রোগী আসলো, আপনি কি দিবেন নেক্সট? আপনি নেক্সট দিবেন এইচবি ই অ্যান্টিজেন দিবেন বা হ্যাপাটাইটিস বি ভাইরাস ডিএনএ দিবেন। দুইটা একসাথে দিবেন না, রোগীর খরচ করাবেন কেন, দুইটা কিন্তু কাছাকাছি বুঝায়। ই অ্যান্টিজেন পজিটিভ মানে তার ভাইরাস বংশ বিস্তার করছে, রিপ্লিকেটিং, আর ডিএনএ পজিটিভ মানে বুঝতে পারতেছেন তারা অ্যাক্টিভ রিপ্লিকেশন করতেছে। যে কোনো একটা দিবেন। কোনটা ভালো? হ্যাপাটাইটিস বি ভাইরাস ডিএনএ নিচে লিখে দিচ্ছি, মোর অ্যাকুরেট। তাহলে এখন ভাববেন আমাদের স্যাররা তো করতে দেন এই টেস্টটা, কেন করতে দেয় না? এই যে পিসিআর মেশিন, করোনা আসার আগে কি সারা বাংলাদেশে জেলায় জেলায় ছিল? শুধু ঢাকা চিটাগাং ছিল, আর ভার্সিটি গুলোতে ছিল। ভার্সিটি গুলোতে তো টেস্ট করে না, ঢাকা চিটাগাং এবং ওই যে পপুলার ল্যাব ওগুলোতে ছিল। পিসিআর মেশিন কোনো অনেক দাম, কোটি টাকা। সাধারণত এই টেস্টগুলো আমরা সেজন্য অ্যাভেলেবল ছিল না, এখন অ্যাভেলেবল। আপনি এখন হ্যাপাটাইটিস বি ভাইরাস ডিএনএ দিবেন, আপনি প্রত্যেকটা জেলা শহরেই করাতে পারবেন এই টেস্টটা। দাম বেশি, 2 থেকে 5,000 টাকা, কিন্তু হ্যাপাটাইটিস বি ই অ্যান্টিজেনের কস্ট একটু কম। আমি সেক্ষেত্রে আপনি জানতে পারবেন তার আসলে ভাইরাসের রিপ্লিকেটিং কিনা। রিপ্লিকেটিং হইলে আমি চিকিৎসা মানে ট্রিটমেন্টটা দিব। তাহলে আমাদের স্যারোলজি কমনলি শেষ হলো। তাহলে স্যারোলজি বলতে আমরা এই জিনিসগুলো আমরা বুঝি, এটি আমাদের স্যাররা আমাদেরকে নিয়ে জাস্টিফাই করে, তুমি জানো কিনা। স্যাররা কিন্তু এটা নিয়ে স্যাররা স্টুডেন্টদেরকে বেড সাইডে কোয়েশ্চেন করে, ভাইভাতে কোয়েশ্চেন করে যে এটা তোমরা জানো কিনা। এখন আসি একটা গ্রাফ দেখে, আমার কাছে প্রথম যখন দেখি কেমন যেন এলোমেলো লাগছে। আমি এবার 2021 সালের এফসিবিএস পরীক্ষার একটা কোয়েশ্চেন বলি তোমাদেরকে, পার্ট 1 মেডিসিন। ওখানে কোয়েশ্চেন ছিল এতগুলো যে সেরোলজিক্যাল মার্কার আছে হ্যাপাটাইটিসের, কোনটা সবার আগে আসে, এটা কোয়েশ্চেন ছিল। 2021 না, 2020 জানুয়ারির এফসিবিএস পার্ট 1 এর কোয়েশ্চেন ছিল এই যে এখানে দেয়া আছে দেখেন, এই যে এইগুলো সব দিয়ে বলছে কোনটা কোনটা সবার আগে ব্লাডে আসে। আমি জানার পরেও বিশ্বাস করেন আমি পরীক্ষা হলে কনফিউজ, আমি একটু হলে কনফিউজ। কেন কনফিউজ? চক্ষু মিলিয়ে দেখিনি কখন। ডেভিডসন যে এত সুন্দর একটা গ্রাফ আছে, ভিতরে লিখে দেয় যে যেটাই সবার আগে আসবে, এভাবে অনেক সময় লেখে না। কিন্তু এই গ্রাফটা আমি কখনো ভালো করে খেয়াল করিনি, একটু খেয়াল করে দেখেন। এই গ্রাফে সবার প্রথমে কে আসতেছে? 1 মানে 1 উইক, সবার আগে দেখেন একটা এই যে নীলটা, এটা এইচবিএস-এজি। এই গ্রাফে যখন আপনি খেয়াল করবেন, খেয়াল করে দেখবেন এই গ্রাফটা কেউ যদি খেয়াল করে সে কিন্তু এফসিবিএস এর একটা কোয়েশ্চেন পেয়ে গেল, এসবিএ মানে পুরো 2 নম্বর, বিশাল একটা ব্যাপার। আবার আমার আন্ডার গ্রাজুয়েটদের জন্য বলতেছি, তাদের তো জানতেই হবে, তাদেরকে ভাই ভাই জিজ্ঞেস করবে যে এতগুলো সেরোলজিক্যাল মার্কার বললা, অনেক জানো, আমি বুঝলাম, কোনটা সবার প্রথমে আসে? তুমি বলবা এইচবিএস-এজি সবার প্রথমে আসে। তারপর কে আসে? তারপর আমি দেখতে পাচ্ছি এই যে হলুদ, সেটা হলো এইচবিএস-ই অ্যান্টিজেন। তাহলে এইচবিএস-এজি আসে। এইচবিএস-এজি আসার পর দেখো 4 থেকে 5 সপ্তাহের মধ্যে এইচবিএস-এজি চলে যায় নরমালি। কারো হওয়ার পর 4 থেকে 5 সপ্তাহ পর এইচবিএস-এজি চলে যায়, ঠিক আছে। আবার একটু মজার খেয়াল করে দেখো, এই দেখো এনটি এইচবিএস দেখো এখানে আসছে। তাহলে দেখো এইচবিএস-এজি অ্যান্টিজেন আসলো এবং অ্যান্টিবডি তৈরি হলো, অ্যান্টিজেন আসলো ব্লাডে, অ্যান্টিবডি তৈরি হলো, তার মাঝে একটা জায়গা দেখতেছো তোমরা, এই জায়গাতে কিন্তু দুইটার একটাও থাকে না, এই যে মাঝে যে জায়গাটা। তাইলে অ্যান্টিজেনও নাই অ্যান্টিবডিও নাই বডিতে, তাইলে এই সময়টাকে বলে উইন্ডো পিরিয়ড, ঠিক আছে। যখন অ্যান্টিজেনও নাই আবার অ্যান্টিবডিও নাই, তাহলে আমরা কিভাবে রোগ ধরবো? ওই সময় যদি এইচবিএস-এজি টেস্ট করতে পাঠাও, কিচ্ছু আসবে না, নেগেটিভ আসবে। এইচবিএস দাও, তাও নেগেটিভ আসবে। তাহলে আমি রোগ ধরবো কিভাবে? তখন রোগ ধরার সময় খেয়াল করে দেখো তখন কি পজিটিভ থাকে। দেখো এটা হলো কোর অ্যান্টিজেন, এই যে কোর অ্যান্টিজেনটা তখন পজিটিভ থাকে।
তাহলে একটা মজার ব্যাপার আমরা এখানে শিখলাম এই গ্রাফে। যদি তোমাদের কারো বুঝতে সমস্যা হয় আমাকে বলবা, খুবই কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয়, খেয়াল করে দেখো। প্রথমত সবার আগে প্রথম কোয়েশ্চেন কি করলাম, যে ব্লাডে সবার আগে কে আসে, তুমি বললে এইচবি এজি আসে, হ্যাপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন সবার আগে ব্লাডে আসে। সে তো আবার 4 থেকে 1 সপ্তাহের মধ্যে আসে, রোগ মানে বডিতে ঢুকার 1 সপ্তাহের মধ্যে সে ব্লাডে আসে, আবার 4 থেকে 5 সপ্তাহের মধ্যে সে নাই হয়ে যায়, আবার অ্যান্টিবডি আসে আবার 6 সপ্তাহ পর। এর মাঝে যদি আমার কাছে কোনো রোগী আসে, আমি যে টেস্ট করি নেগেটিভ আসবে, আমি বলবো আপনার কোনো রোগ নাই। আসলে কি তার রোগ নাই? তার রোগ আছে। তাইলে এরকম পেশেন্টের ক্ষেত্রে আমি কিভাবে রোগ ধরবো? তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে কোর অ্যান্টিজেনের এগেনস্টে যে অ্যান্টিবডি সেটা কিন্তু পজিটিভ থাকে এই সময়। আপনি যদি কাউকে এইচবিএস এজি সাথে অ্যান্টি এইচবিসি দেন, তাহলে কিন্তু তার ধরা পড়বেই, তার ধরা পড়বেই। তার যদি উইন্ডো পিরিয়ড, তাহলে কি বলছে উইন্ডো, একটা উইন্ডোর মধ্যে পড়ে গেছে, এইচবিএস এজিও নাই, অ্যান্টিবডিও নাই, অ্যান্টিজেনও নাই, অ্যান্টিবডিও নাই। রোগী আপনি টেস্ট করে মনে হচ্ছে না রোগী তো ভালো, রোগীর কোনো রোগ নাই, কিন্তু রোগীর হ্যাপাটাইটিস বি ভাইরাস বডিতে আছে, তাহলে আমরা ওই সময় কোর অ্যান্টিজেন করব। যাই হোক, একটা কমপ্লিকেটেড চার্ট, কিন্তু একটা চার্টের মধ্যে কত ইনফরমেশন থাকতে পারে একটু চোখ বুলিয়ে দেখলে আপনি মজা পাবেন যে চার্টের মধ্যে আপনাকে কত ইনফরমেশন দিচ্ছে। তাইলে এখন আপনাকে জিজ্ঞেস করতে পারে স্যার যে সবকিছুর অ্যাকুট হ্যাপাটাইটিস, ক্রনিক হ্যাপাটাইটিস, অ্যাকুট কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, ঠিক আছে, এগুলো কোয়েশ্চেন সারা সবসময় বলে বলে তুমি অ্যাকুট কখন বলবা, ক্রনিক কখন বলবা, ঠিক আছে। যেমন যদি বলে কিডনি, এক কিডনিতে কখন বলবা সিকেডি বা কখন বলবা একেআই, তুমি যদি বলো স্যার সবসময় এভাবে মনে রাখবা, আমি এভাবে মনে রাখতাম, কিডনির ক্ষেত্রে 3 মাস, লিভারের ক্ষেত্রে 6 মাস। লিভারে 6 মাসের কম হলে অ্যাকুট হ্যাপাটাইটিস, 6 মাসের বেশি হলে ক্রনিক হ্যাপাটাইটিস। আবার কিডনিতে 3 মাসের কম হলে অ্যাকুট হ্যাপাটাইটিস, 3 মাসের বেশি হলে ক্রনিক না 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 সরি, কিডনির ক্ষেত্রে 3 মাসের কম হলে একেআই বলবো, ঠিক আছে। 3 মাসের বেশি হলে কি বলবো? সিকিডি। ক্রনিক, ক্রনিক শব্দটা বলতে বোঝায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে আছে। তো এখন বললাম লিভারের ক্ষেত্রে, তাহলে ক্রনিক কখন বলি, কি দেখে বলি ক্রনিক? এইচবিএস এজি। তুমি এর আগের ছবিটাতে দেখলা যে এইচবিএসএসি 4 থেকে 5 সপ্তাহে চলে যাওয়ার কথা, ওর আর থাকার কথা না বডিতে। সে কি করলো, 6 মাস হয়ে গেছে তারপরে এইচবিএসএসি পজিটিভ। রোগী আসছে যে 6 মাস হয়ে গেছে তারপরে সে পজিটিভ। এটা কি তাহলে ভালো? তাহলে তো এখানে ঝামেলা আছে। কি ঝামেলাটা? সেটা 6 মাসের বেশি পজিটিভ মানে তার ক্রনিক হয়ে গেছে। তুমি বলবা যে আপনার, তুমি তখন ডায়াগনোসিস লিখবা ক্রনিক হেপাটাইটিস বি, এইচবিসিজি এখনো পজিটিভ, তার অ্যান্টিবডি আসে নাই, অ্যান্টিজেনই রয়ে গেছে, এখনো অ্যান্টিবডি আসে নাই। অ্যান্টিবডি কখন আসে? অ্যান্টিজেন যুদ্ধ করে আর পারে নাই, বডি তাকে অ্যান্টিবডি ডেভেলপ করে ফেলছে, অ্যান্টিজেন এখনো রয়ে গেছে, তাহলে তার ক্রনিক হ্যাপাটাইটিস। সবচেয়ে ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কেউ যদি অনার্স মার্ক পেতে চান আন্ডার গ্রাজুয়েট লেভেলে, যে আমি অনার্স মার্ক পাবো, ভালো মার্কস পাবো, বা আমি ভালো প্রত্যাশী, অথবা আমি জানতে চাই, আমি মার্কস পেতে চাই না, ঠিক আছে, আমার জানার খুব আগ্রহ আছে, এই কোয়েশ্চেনটা তাদেরকে করা হয়। বলা হয় যে আমি সন্ধানী মেডিসিন ক্লাব বা অন্যান্য ফাউন্ডেশন কোথাও থেকে আমি ভ্যাকসিন নিয়েছি, ঠিক আছে, আজ থেকে 3 বছর আগে। এখন আমার ব্লাডে টেস্ট করা হলো এন্টি এইচবিএস অ্যান্টিবডি, ওটা পজিটিভ পাওয়া গেল। ওটা পজিটিভ পাইলে কি বলবেন যে তার তার আগে হ্যাপাটাইটিস হয়েছিল? অ্যান্টিবডি মানে কি আগে? না, বলা যাবে না। তাহলে কেউ যদি ভ্যাকসিন নেয়, ভ্যাকসিনে কি থাকে? সারফেস অ্যান্টিজেন। তো সারফেস অ্যান্টিজেনটা যখন আমার বডিতে দিছি, তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তো ওই অ্যান্টিবডির নাম কি? ওইটার নামই অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি। আবার যার আবার হ্যাপাটাইটিস হয়েছিল তারও তো অ্যান্টিবডি হয়েছে, তার নামও অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি। তাহলে যারকে ভ্যাকসিন দিছি তারও অ্যান্টিবডি আছে, যার আগে হ্যাপাটাইটিস হয়েছে তারও অ্যান্টিবডি আছে। দুইজনের মধ্যে পার্থক্য কিভাবে করব? যে তার আসলে প্রিভিয়াস ইনফেকশন হয়েছিল নাকি ভ্যাকসিনেশনের কারণে? তখন একটু খেয়াল করে দেখেন, যদি আমরা তখনই কোর অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি করব। এই কোর এগেইনস্টে অ্যান্টিবডিটা যদি পজিটিভ থাকে তাহলে তার আগে হ্যাপাটাইটিস হয়েছিল, যদি নেগেটিভ থাকে তাহলে তার হ্যাপাটাইটিস হয়নি। কেন?
এখন তো আপনি বলতে পারেন কেন ভ্যাকসিনে কি পুরো ভাইরাসটা আমরা ঢুকাই দিই শরীরে? না, আমরা শুধু ভ্যাকসিনে ওই সারফেস অ্যান্টিজেনটা ঢুকাই দিই, তাহলে সারফেস অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি পাই। কিন্তু যার ইনফেকশন হয়েছে তার কিন্তু সারফেস অ্যান্টিজেন ছিল, তার কোর অ্যান্টিজেন ছিল, তার কোর অ্যান্টিজেনের এগেইনস্টে তাহলে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাহলে কোর অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি পাই, যদি সাথে সারফেস অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি পাই, মানে দুইটাই যদি পজিটিভ হয়, তাহলে বলবো তাকে আমি তার আগে হেপাটাইটিস হয়েছিল। আর যদি দেখি শুধু সারফেস অ্যান্টিজেনের এগেইনস্টে কি অ্যান্টিবডি পজিটিভ, কিন্তু কোর অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি নেগেটিভ, মানে সে ওই যে ভ্যাকসিন নিছে। ঠিক আছে, একটু কঠিন, আমি আবার বলতেছি, আমি ভ্যাকসিন নিচ্ছি, আবার আমার আগে হেপাটাইটিস হয়েছে কিনা, দুইটার মধ্যে পার্থক্য কিভাবে করব? যার আগে হেপাটাইটিস ছিল তারও অ্যান্টিবডি থাকবে, যে ভ্যাকসিন নিছে তারও অ্যান্টিবডি থাকবে। তাইলে দুজনকে কিভাবে পার্থক্য করব? কোর অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি করে, পজিটিভ হলে তার আগে হেপাটাইটিস ছিল, আর যদি নেগেটিভ হয় তাহলে তার হেপাটাইটিস ছিল না, সে ভ্যাকসিন নিয়েছে এবং সেটা কাজ করেছে। এখন আসি ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্টের মধ্যে আমি বলি যে হেপাটাইটিস বি এর ট্রিটমেন্ট কি? মেইনলি সাপোর্টিভ। অ্যাকুট হেপাটাইটিস সাপোর্টিভ আমি ট্রিটমেন্ট দিব। কেমন? আগে যা বলছি তাই। এবং এই পেশেন্টগুলোর 90 থেকে 95% পেশেন্ট ফুল রিকভারি, 5 থেকে 10% ক্রনিক হেপাটাইটিস হবে, মানে অ্যাকুট থেকে ক্রনিক হবে। 100 জনে 5 থেকে 10 জনের। বলা হয় একজনের লিভার ফেইলুর হবে। কিছু টার্মের সাথে আপনারা পরিচিত হন, লিভার ফেইলুর বা ফালমিনেন্ট হেপাটাইটিস। ঠিক আছে, হেপাটাইটিস সেলুলার ফেইলুর, এগুলো একই জিনিস। লিভার ফেইলুর হয়ে যেতে পারে। লিভার ফেইলুর আমরা কিভাবে বুঝি? তার আপনি অ্যালবুমিন দেখবেন কমে গেছে, কমবে না। অ্যাকুট হেপাটাইটিসে কখনো অ্যালবুমিন কমবে না, মানে তখন দেখবেন প্রথম দিন টাইমটা বেড়ে গেছে। থাকে, এটা নিয়ে আমরা কালকে আলোচনা করব নেক্সট ক্লাসে। এক কথায় ট্রিটমেন্ট কি? রেস্ট নিবেন, পানি খাবেন, পরিশ্রম করবেন না, আর কোনো ওষুধ নাই। ঠিক আছে, কিন্তু 5 থেকে 10 জনের কিন্তু এতে হবে না, রিকভারি হবে না। 5 থেকে 10 জনের ক্রনিক হেপাটাইটিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যাদের ক্রনিক হেপাটাইটিস হবে তাদেরকে চিকিৎসা দিব। প্রথম প্রশ্ন, যাদের ক্রনিক হেপাটাইটিস হবে তাদের চিকিৎসা লাগবে কিনা? দ্বিতীয় প্রশ্ন, যাদের যদি চিকিৎসা লাগে কি চিকিৎসা দিব? তৃতীয় প্রশ্ন, হেপাটাইটিস রোগী কি কখনো লিভার ট্রান্সপ্লান্ট করতে হয়? তাহলে তার উত্তরগুলো হলো, আমি যে এর আগে কয়েকটা টেস্টের কথা বলছি, হেপাটাইটিস বি ই অ্যান্টিজেন একটা টেস্টের কথা বলছি, আবার বলছি যে হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ। এই দুইটা টেস্ট আমরা কেন করি? আমরা দেখি আসলে লিভার, আসলে বডিতে মানে ভাইরাসটা কতগুলো আছে। তারা যদি 10⁵ এর বেশি থাকে, কত বললাম? তাদের সংখ্যা যদি 10⁵ এর বেশি থাকে, তখন তাকে আমরা ওষুধ খেতে দিই। কম থাকলে বলি একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আপনার বডি ইমিউনিটি দিয়ে আপনি রিকভারি করবেন। কি কি ড্রাগস দিতে পারি? লেমিভুরিন, এগুলো নিউক্লিওসাইড কিছু ড্রাগ, আপনি শুধু নামগুলো জেনে থাকেন। লেমিভুরিন, এন্টেগাবির, টেনোফোবির, ইন্টারফেরন আলফা। আপনি ওয়ার্ডে প্রায় সময় দেখবেন সারা কাভির, একটা মানে ট্রেড নেম বললাম, ওষুধটা দিচ্ছে। ইন্টারফেরন আলফা আমরা দেই না, আমরা লেমিভুরিন দেই না। লেমিভুরিন কেন দেই না? লেমিভুরিনের এগেনস্টে এত রেজিস্ট্যান্স এখন আর কাজ করে না, আমরা এন্টেকাবির বা টেনোফোবির দেই, ইন্টারফেরন আলফাও দেই না। তো তুমি বলবা, আপনি বলবেন ইন্টারফেরন আলফা কখন আমরা দেই? ইন্টারফেরন আলফা আমরা তখনই দেই যাদের একটু কম সিমটমস আছে, তাদেরকে সাধারণত দিই। আমরা ইউজুয়ালি ইউজ করি না। আমরা অ্যান্টিকাবির, টেনোফোবির এখন মোস্ট পপুলার ড্রাগ, দেখবেন যে হ্যাপাটোলজিস্টরা এই ড্রাগসটাই ইউজ করতেছে। কাভির কখন দিব? যদি আমাকে ইনভেস্টিগেশন ফর্মটা আমার হাতে পড়ছে, দেখলাম যে 10⁵ এর চেয়ে বেশি আছে ভাইরাস প্রতি ml-এ, রোগীকে বলবো যে আপনার ওষুধ লাগবে, আমরা অ্যান্টিকাবির বা এগুলো আমরা ওষুধগুলো দিতে পারি। কখনো কখনো একদম লিভার ফেলুর হয়ে যায়, তখন আবার ট্রান্সপ্লান্টেশন লাগে। সেটা আসলে পোস্ট গ্রাজুয়েটের জন্য, সেটা নিয়ে আমরা আলোচনা করবো না। আমরা এখন নেক্সট স্লাইডে যাই। প্রিভেনশন। প্রিভেনশনের জন্য আমরা জানি, এটা সাধারণত সবাই আমরা পরিচিত, যে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন আছে। তো ভ্যাকসিন তো আছেই,
তো ভ্যাকসিন তো আছেই। তো সেক্ষেত্রে যে ভ্যাকসিনটা, সে ভ্যাকসিনটা অ্যাক্টিভও আছে, পেসিভও আছে। ঠিক আছে? তো সেটা অ্যাক্টিভ ভ্যাকসিন, ভ্যাকসিন আমরা অ্যাক্টিভও আছে, পেসিভও আছে। অ্যাক্টিভ ভ্যাকসিন গুলো আমরা যেগুলো দেই, আমরা নর্মালি HBsAg 016 নর্মালি বা 0112 আছে, অনেকগুলো আছে যে আজকে দেওয়ার পর সেকেন্ড ডোজ 1 মাস পর, থার্ড ডোজ 6 মাস বা কোথাও 12 মাস পর দেওয়া হয়, এবং সেটা 95% ইফেক্টিভ। অ্যাঙ্গারিংস নামে পাওয়া যায়, এটা ট্রেড নেম বিভিন্ন নামে আছে। পেসিভ ইমিউনাইজেশন, মনে করলেন আমরা ওটিতে উঠছি, ওটি করার সময় ওটি করলাম হঠাৎ করে পরে জানলাম রোগীটা HBsAg পজিটিভ, আমি নিডেলে গুতা খাইছি। আমি এখন কি করব? প্রায় সময় প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে আপনি খেয়াল করবেন যে আমি পেরিফেরিতে আছি, এখানে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিন HBIg মানে কি হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিন অ্যাভেলেবল না, আমি এখন কি করব? কয়েকদিন আগে একটা কক্সবাজারের ভাইয়া ওটিতে নিডল প্রিক হওয়ার পর বলতেছে রোগী HBsAg পজিটিভ ছিল, আমি এখন কি করব? কক্সবাজারে আমি হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিন পাচ্ছি না, আমি কি করব? এই যে কোয়েশ্চেন গুলো আপনার মনে আসতে পারে না যে কত ঘন্টার মধ্যে দিতে হবে? ডেভিডসন বলে 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে আপনি যদি হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিনটা দিয়ে দেন, তাহলে মোটামুটি কাজ করবে, আপনি প্রোটেক্টেড হবেন যদি আগে থেকে ভ্যাকসিনেশন না থাকে আপনার। ঠিক আছে? তাহলে আমি একটা কথা বলি, খুবই ম্যালপ্রেক্সিস চলে। টিটেনাসে আপনি দেখবেন কেউ ইনজুরি হয়ে আছে, আমরা কি দিচ্ছি? ভ্যাকসিটেড দিচ্ছি, আমরা ভ্যাকসিন দিচ্ছি। ভ্যাকসিন দিলে তো তার এখনই ইনজুরি হয়েছে, আমি ভ্যাকসিন দিলে 28 দিন পর তার অ্যান্টিবডি হবে, রুগী তো মরেই যাবে ততক্ষণে। টিটেনাস কুকুর কামড় দিছে, আমরা ভ্যাকসিন দিই, ঠিক আছে, বেশি কামড় দিলে কিন্তু ইমিউনোগ্লোবিন দিতে হবে, তাকে পেসিভ ইমিউনাইজেশন করতে হবে। আমি অ্যাক্টিভ ইমিউনাইজেশন করব, 28 দিন পর্যন্ত রেবিস বাঁচে। দুইটা ডিজিজে 100% মর্টালিটি, একটা রেবিস, একটা নিউনেটাল টিটেনাস। এই দুই রোগে আপনি রোগী হইলেই 7 দিনে শেষ। ঠিক আছে? তাহলে আপনি 28 দিন পর অ্যান্টিবডি তৈরি হবে, তারপর ওকে বাঁচবে, সেটার জন্য ওয়েট করা যাবে না, আমাকে পেসিভ ইমিউনাইজেশন করতে হবে, তাকে সাথে সাথে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিন আমরা দিয়ে দিব, এবং 48 ঘন্টার মধ্যে আমরা সাধারণত দিয়ে দিব। এখন মোটামুটি প্রত্যেকটা জেলা শহরে অ্যাভেলেবেল। ঠিক আছে? তাহলে আপনার কাছে এই ধরনের কোনো কোয়েশ্চেন আসলে বা কেউ যদি আপনাকে বলে, আপনি বলবেন যে ইমিউনোগ্লোবিনটা দিয়ে দিতে। নেক্সট আসেন, ইট ইজ এ রাইজিং কোয়েশ্চেন ফর পোস্ট গ্রাজুয়েট, এবং সবসময় বলে যে ভাইয়া আমি ভ্যাকসিন নিছিলাম স্কুলে থাকতে, আমার কি আসলে ভ্যাকসিন কি কাজ করছে? আমি যখন ওটি করি, ইন্টার্নশিপে উঠছি, আমাকে প্রচুর, আমি সার্জারিতে যাব, তাহলে তো আমার এখন ভ্যাকসিনটা আসলে কি কাজ করছে কিনা, আমার কি আসলে টাইটার আছে কিনা? এই যে করোনায় সবাই বলতেছে করোনা ভ্যাকসিন নিচ্ছি, টাইটারটা টেস্ট করবো কিভাবে? প্রায় কোয়েশ্চেন করে। টাইটার টেস্ট অনেক জায়গায় হচ্ছে, যেমন ICDRB তে হচ্ছে, তারপরে ওই যে সায়েন্স ল্যাবে, আমাদের যে সায়েন্স ল্যাবের যে সায়েন্স ল্যাব ওখানে হচ্ছে। তো টাইটারটা কি? আপনি ভ্যাকসিন নিছেন, আপনি বলতেছেন যে আমি ভ্যাকসিন নিছি, আমি প্রোটেক্টেড, এই আমার কোনোদিন হ্যাপাটাইটিস হবে না বললেই হলো? ভ্যাকসিন দিলে কি কার্যকর হবে না? আপনার টাইটার দেখতে হবে। টাইটার কেমন? আপনি এই দেখেন, খুবই সহজ করে রাখছি আপনাদের জন্য। কারো যদি 10-এর কম হয়, তার ভ্যাকসিন কাজ করে নাই। 10 থেকে 100 কিছুটা কাজ করছে, 100-র বেশি সে প্রোটেক্টেড, সে বলবে আমার আর হ্যাপাটাইটিস হবে না। ঠিক আছে? তাহলে যার 100-র বেশি তার আর হ্যাপাটাইটিস হবে না, সে যদি HBsAg পেশেন্টের গুতাও খায়, প্রিক খায়, তাকে ভ্যাকসিন দেওয়া লাগবে না, কিছু দেওয়া, IG কিছু দেওয়া লাগবে না। কেউ যদি 10 থেকে 100 হয়, তাকে একটা বুস্টার দিব, বলবো যে একটা বুস্টার ডোজ। বুস্টার মানে কি? ইমিউনকে বুস্ট আপ করা। বলবো যে একটা ভ্যাকসিন দিয়ে দেন, আরেক ডোজ দিয়ে দেন। সে চতুর্থ আরেকটা ডোজ দিলেই দেখবেন যে তার হয়তো বা 50 আছে, সেটা 100-এর উপরে চলে যাবে। কিন্তু যার 10-এর নিচে, তাকে কি বলবো? তাকে বলবো আপনি আবার রিশিডিউল, মানে কি আপনি আবার ভ্যাকসিন দিতে হবে, 3টে ভ্যাকসিন দিতে হবে, আপনার এই ভ্যাকসিন কাজই করেনি, মানে কি নন রেসপন্ডার। মানগুলো খুব সহজ করে দিয়েছি, 10, 10 থেকে 100, 100-র বেশি। সবসময় মনে রাখবেন, এই টেস্টটা করতে 1000 টাকা লাগে, কোথাও কোথাও 600 টাকা লাগে। কেউ যদি ভ্যাকসিনেশন নিয়ে থাকেন, টাইটারটা জীবনে একবার হলে চেক করে নেবেন, নিজেকে মনে করবেন না যে প্রোটেক্টেড, আপনি টাইটারটা দেখে নেবেন। এই যে আমার শেষের দিকেই চলে এসেছি আমার স্লাইড গুলো। তো এখানে হলো হ্যাপাটাইটিস বি, যে আমি একটা শেয়ার করছি এক্সপিরিয়েন্স। আমার ওয়ার্ডে ভর্তি ছিল, আমার ওয়ার্ডে একটা পেশেন্ট ভর্তি হয়েছিল। তো তো পেশেন্টটা ভর্তি হওয়ার পর যে আপনার আমার একটা কলিগ,
আমার একটা সিনিয়র আপু, ওর একটা পেশেন্ট ভর্তি হয়েছিল। তো প্রথমত ডেলিভারির আগে যারা জানা গেছে এইচবিএস পজিটিভ, কেউ আশেপাশে যায় না, মনে হচ্ছে মানে করোনার মতো। দ্বিতীয়ত ডেলিভারি হইলো, ডেলিভারি করার সময় সতর্ক ছিল। ডেলিভারি হওয়ার পর কিছু কোয়েশ্চেন অ্যারাইজ করছে। কি কি কোয়েশ্চেন? প্রথম কোয়েশ্চেন হলো, সিস্টার গিয়ে বলছে বুকে দুধ খাওয়ানো যাবে না, বুকে দুধ খাওয়ানো যাবে না বাচ্চাকে, বাইরের ফর্মুলা মিল্ক দিয়ে দিচ্ছে। আমি ততক্ষণে রাউন্ডে যাইনি, আর আমার আপু বলে গেছে, কিন্তু সিস্টার সেটাকে ইয়া করেনি, উনি চলে গেছে বাসায়। তো দ্বিতীয় কথা, তাকে ভ্যাকসিন দেওয়া লাগবে, আপু অর্ডার দিয়ে গেছে। সিস্টার এটা তো আইডিয়া নাই, কি রে কি ভ্যাকসিন, কি ভ্যাকসিন দিল যেটা উপজেলায় পাওয়া যায় না, জেলা শহর থেকে আনতে হলো, আবার দেওয়ার সিস্টেমও জানে না, সিস্টার কোনোদিন দেয় নাই। এখন আমি যদি এই ব্যাপারে না জানতাম তাহলে কি ঘটনা ঘটতো? আমিও কিন্তু এক ধরনের সেম ফিল করতাম এবং নিজের কাছে খারাপ লাগতো, কি আমি বুঝতেছি না। তাহলে দুইটা ট্রিটমেন্ট দিতে হবে আমাকে, মায়ের ট্রিটমেন্ট, বাচ্চার ট্রিটমেন্ট। মায়ের ট্রিটমেন্ট কি দিব? মাকে, এই যখনই আমার কাছে একটা প্রেগনেন্ট রোগী আসবে, তাকে আমাকে কি বলবো? আমি তাকে মাকে কি বলবো? যে মাকে বলবো একটা ওষুধ দিব। তো মাকে বলবো যে মাকে বলবো যে আপনাকে একটা ওষুধ দিচ্ছি, আপনি থ্রু আউট দ্য প্রেগনেন্সি এই ওষুধটা খাবেন, থ্রু আউট দ্য প্রেগনেন্সি এই ওষুধটা খাবেন। এবং এই ওষুধটার নাম হচ্ছে টেনোফোবির বা লেমিভুরিন। আমাদের দেশে সাধারণত লেমিভুরিনটাই আমরা বেশি দেই, টেনোফোবিরও দিতে পারি থ্রু আউট দ্য প্রেগনেন্সি। থ্রু আউট দ্য প্রেগনেন্সি না, এটা লাস্ট ট্রাইমেস্টারে দেওয়া হয়, শেষ 3 মাসে আমরা দেই। কারণ কি? যাতে মায়ের শরীর থেকে এবং বাচ্চার শরীরে, মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে ভাইরাসটা ট্রান্সমিশন না হয়। কারণ দেখা গেছে ডিউরিং ডেলিভারি এই ভাইরাসটা ট্রান্সমিশন হয়ে যাচ্ছে। সেজন্যই আমরা তাহলে কখন দিব? শেষ ট্রাইমেস্টারে, লাস্ট ট্রাইমেস্টারে আমরা এই ওষুধটা মাকে খাওয়াবো, যাতে ডেলিভারির সময় এই এই ওষুধটা বডিতে থাকলে ট্রান্সমিশনটা প্রিভেন্ট করবে। আর বাচ্চা যখন হয়ে গেল, বাচ্চাকে কি দিব? বাচ্চার হয়েছে নাকি হয় নাই এখনো জানি না। বাচ্চা হয়ে যাওয়ার পর দুইটা কোয়েশ্চেন অ্যারাইজ করবে, বাচ্চার কি টেস্ট করব বাচ্চার হয়েছে কিনা, আর বাচ্চাকে কি ভ্যাকসিন দিব। তাহলে বললাম বাচ্চাকে অ্যাক্টিভও দিব, প্যাসিভও দিব। বাচ্চাকে ওই 0-1-12 ওই শিডিউলে দিব। ডেলিভারি হওয়ার পর 0 প্রথম ডোজ দিয়ে দিব, নেক্সট 1 মাস পর, পরে একটা 12 মাস পর। পেসিভটাও সাথে সাথে দিয়ে দিব, তবে পেসিভটা দিতে হবে বাচ্চাদের জন্য 0.5 ml। আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলতেছি। আমি কি বললাম? প্র্যাকটিক্যাল কথা বলতেছি, কি বললাম? যে একটার মধ্যে 1 ml থাকে এইচবিআইজি তে, আপনি পুরোটা কিন্তু বাচ্চাকে দিতে পারবেন না, আপনি 0.5 ml দিবেন। এবং মাথায় রাখতে হবে ডান হাতে দিবেন অ্যাক্টিভ ভ্যাকসিনটা, বাম হাতে দিবেন পেসিভটা। মানে দুই হাতে দুইটাই, এক হাতে দুইটা যদি দেন তাহলে কিন্তু রিয়েকশন হবে। দুইটা কিন্তু এক হাতে দেওয়া যায় না, সেটা নিয়ে আমরা জানি, অনেকেই আপনারা মাইক্রোবায়োলজিতে পড়ে আসছেন। ঠিক আছে, তাহলে দুই হাতে দুইটাকে দিব। অ্যাক্টিভ ভ্যাকসিনটা পুরোটাই দিব। মাথায় রাখবেন অ্যাক্টিভ ভ্যাকসিন কারোর জন্য কম বেশি না। 80 বছরের যে ভ্যাকসিন, 45 বছরের যে ভ্যাকসিন, 2 বছরের বাচ্চারা একই ভ্যাকসিন, একই এমএল দিতে হবে। কিন্তু পেসিভটা 0.5 ml দিব বাচ্চাকে, সাথে সাথে দুই হাতে দুইটা, এবং তাকে ব্রেস্ট ফিডে অ্যালাউ করবো। ঠিক আছে, আরেকটা কোয়েশ্চেন হলো যে তাহলে বাচ্চার আসলে হেপাটাইটিস হয়েছে কিনা। মা বলবে আসলে আমার বাচ্চার হয়েছে কিনা স্যার বলেন না, চেক করে দেন। তাহলে আপনি সাথে সাথে চেক করতে দিবেন এইচবিসিজি? না, কখনোই না। বলা হয় 12 মাস পর, তার বয়স যখন 1 বছর হবে, তখন আপনি এইচবিসিজি টেস্ট দিবেন। 1 বছর হওয়ার পর আপনি টেস্ট দিবেন। ঠিক আছে, আমাদের আজকের টপিকস এখানে শেষ হলো। আসলে এখানে একজন কোয়েশ্চেনে বলছেন যে সাউন্ডটা কম শোনা যাচ্ছে। আসলে আমি সেটা অনেক দেরিতে দেখতে পাচ্ছিলাম। আসলে কি কম শোনা যাচ্ছে? কেউ একটু যদি বলতেন। জি না, সাউন্ড কোয়ালিটি ভালো আছে। ও আচ্ছা, না আমি আসলে কনফিউজ হয়ে গেছি, হয়তো বা দুই একজন কম শুনতে পাচ্ছেন, তো আমি কনফিউজ হয়ে গেছি আসলে। তাহলে এত লেকচার আসলে লেকচারের শেষের দিকে শুনতে পারলাম তো। তো এখন হলো কোয়েশ্চেন আনসার পর্ব। আপনারা আসলে আনমিউট করে যে কেউ কোয়েশ্চেন করতে পারেন বা চ্যাট বক্সে কোয়েশ্চেন দিতে পারেন। তো চ্যাট বক্সে অলরেডি আমি একটা কোয়েশ্চেন পেয়েছি। আগে থেকে ভ্যাকসিন দেয়া থাকলে কি আইজি দিতে হবে? একদম প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন।
সাপোজ আপনি ভ্যাকসিনেটেড, আপনি কি এখন টাইটার দেখবেন? আপনি নিডল প্রিক খেয়েছেন, টাইটার দেখবেন? টাইটার দেখে কখন রেজাল্ট দিবে, কখন ঢাকায় যাবেন, চিটাগাংয়ে যাবেন? বুদ্ধিমানের কাজ কি? আমরা কি বলি? আমরা বলি আপনি আইজি দিয়ে দেন, হ্যাপাটাইটিস বিভাগের যে আইজি সেটা এখন দিয়ে দেন, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, দিয়ে দেন। ঠিক আছে, দিয়ে দেন, এটাই বেটার। আপনি প্রোটেক্টেড, আপনি আগে জীবন আগে বাঁচুক, সেটাই। আরেকজন কোয়েশ্চেন করছেন যে অ্যাক্টিভ এবং পেসিভ ভ্যাকসিনটা যদি আরেকবার বুঝালে ভালো হয়। আচ্ছা, অ্যাক্টিভ ভ্যাকসিন কি? আমি একটা ভ্যাকসিন দিব, তার নির্দিষ্ট সময় 28 দিন বা 1 বছর পর, 6 মাস পর আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, সেটা অ্যাক্টিভ, সাথে সাথে হবে না। পেসিভ মানে কি? আচ্ছা, মনে করলেন পেসিভ মানে রেডিমেড, যেমন মনে করলেন পেসিভ মানে আপনার এই যে হ্যাপাটাইটিস বি ভাইরাসের এগেইনস্টে ইমিউনোগ্লোবিন আমরা বিভিন্নভাবে জেনেটিক ভাবে আমরা তৈরি করছি, যেমন ইকোলাই বিভিন্ন ভাবে তৈরি করে আপনি রেডিমেড আছে আপনার বডিতে দিয়ে দিব, আপনি সাথে সাথে প্রোটেক্টেড, আপনি মাত্র পুশ করা মাত্রই আপনি প্রোটেক্টেড। কিন্তু অ্যাক্টিভটা দিলে 28 দিন পরে অ্যান্টিবডি তৈরি হবে, কিন্তু পেসিভটা এই যে 28 দিন পর যে অ্যান্টিবডি তৈরি হয় সেটাই রেডিমেড আপনাকে শরীরে দিয়ে দিচ্ছি, সেটা হলো পেসিভ। তারপরে একজন বলছে লিভার ট্রান্সপ্লান্টেশনের লিভার ট্রান্সপ্লান্টেশন ইন্ডিকেশন কি? ডেভিডসনের লিভার ট্রান্সপ্লান্টেশন ইন্ডিকেশন দেওয়া আছে 4টা পয়েন্ট। আমি একদম সিম্পলি আপনার জন্য বলতেছি। আপনি প্রথম লিভারের 2টা ভাইরাল টেস্ট আছে, অ্যালবুমিন প্রথমিন টাইম, আপনাদেরকে বারবার বলতেছি, এটা কালকে নেক্সট ক্লাসে বলবো। লিভারের 2টা ভাইরাল ইনভেস্টিগেশন, আপনার লিভার ভালো আছে কিনা আমি 2টা টেস্ট করে বুঝতে পারবো। একটা নাম হলো সিরাম অ্যালবুমিন, একটা হলো প্রথমিন টাইম। যদি সিরাম অ্যালবুমিন কমে যায় বুঝবো লিভার আর কাজ করতেছে না, আর যদি প্রথমিন টাইম বেড়ে যায় তাহলে বুঝবো প্রথমিন টাইম অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা বুঝবো লিভার কাজ করতেছে না। এনজাইম অনেক বাড়তে পারে, এনজাইম নট এ ফ্যাক্ট, এনজাইম 5 হলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু প্রথমিন টাইম যদি বেড়ে যায়, অ্যালবুমিন যদি বেড়ে যায়, ফালমিনিন হ্যাপাটিক ফেলিউর হয়, অথবা হ্যাপাটোসেলুলার কার্সিনোমা হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ট্রান্সপ্লান্টেশনের কথা বলি। আপনাকে ইন শর্ট বললাম, আমি একদম মানগুলো ডিরেক্টলি বলতে চাচ্ছি না। তারপর আরেকজন বলছে নিউনেটের ভ্যাকসিনের ডোজটা যদি একটু বুঝাই বলেন। আমি প্র্যাকটিক্যালি আবার বলতেছি, হ্যাপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন একটার মধ্যে থেকে 1 ml, বাচ্চাকে নিউনেটে দিতে হবে 0.5 ml, বড়দের জন্য 1 ml, মানে আমি গুতা খাইছি এখন আমি 1 ml নিব, বাচ্চার জন্য 0.5 ml দিব। আর যেটা অ্যাক্টিভ ভ্যাকসিন মানে আমরা যেটা এইচবি আমরা যে বলি হ্যাপাটাইটিস ভ্যাকসিন দিয়েন, ওই ভ্যাকসিন বাচ্চাকে পুরোটাই দিব। কারণ কি? সবসময় মনে রাখবেন, যে কোনো ভ্যাকসিন বাচ্চার জন্য যে ডোজ বয়স্কদের জন্য একই ডোজ। এই যে আমাদের করোনা ভ্যাকসিন আসছে, আমরা 0.5 ml করে দিচ্ছি, আমরা কি 40-এর নিচে হলে কম দিচ্ছি, 80 বছর হলে বেশি দিচ্ছি? না, সবাইকে একই ডোজ। সবসময় মনে রাখবেন ভ্যাকসিনেশনের কোনো ডোজ সবার জন্য একই। যেমন সাপে কামড় দিল, সাপে কামড়ের যে ইয়া আছে সেটা কি আমরা কম দিচ্ছি? বাচ্চাকে কামড়লেও আমরা একই দিচ্ছি, বড়দেরকে একই দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন হলো, থ্যাংক ইউ, দিস একজন নাইস ইনফরমেটিভ ক্লাস, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে ইট ইজ এ টু ওয়ে কমিউনিকেশন হয় নাই, আমি শুধু বলেই গেছি, আমি কোয়েশ্চেন আসলে এখন পাচ্ছি, ভালো লাগছে। আইজিটা কি পেশেন্ট থেকে ইনফেক্টেড বা কোনোভাবে ইনফেক্টেড হলে দিতে হবে? হ্যাঁ, এখন কি বললাম, আপনি যদি ইনফেক্টেড হয়ে যান কোনো কিছুই দিয়ে লাভ নেই। খুবই গুড কোয়েশ্চেন। কেউ যদি ইনফেক্টেড হয়ে যায় তাকে আর কোনো কিছুই দিয়ে লাভ নেই, তাকে ট্রিটমেন্ট দিতে হবে, তাকে আর কোনো কিছু দিয়ে ভ্যাকসিন অ্যাক্টিভ পেসিভ দিয়ে কোনোটাই লাভ নেই। ইনফেক্টেড হয়ে গেলে তাকে ওয়েট করতে হবে। ওই যে তখন কি করবেন, এই যে প্রশ্নটা হলো, তখন আসবে যে আমি এইচবি ই অ্যান্টিজেন আর হ্যাপাটাইটিস বি ভাইরাস ডিএনএ লেভেল দেখবো। বডিতে যদি প্রতি এমএলএ 10⁵ এর চেয়ে বেশি ভাইরাস থাকে তখন বলবো আপনাকে কাভির খেতে হবে, ঠিক আছে? নইলে কিন্তু আমি কি বলবো তাকে, যে আপনার ওষুধ লাগবে না, আমরা ওয়েট এন্ড সি প্রোটোকলে থাকবো। তাহলে কেউ যদি ইনফেক্টেড হয় তাকে ভ্যাকসিন দেওয়া যাবে না, কোনো ভ্যাকসিনই না, আইজিও দেওয়া যাবে না। তারপর আরেকজন বলছেন যে তার ওয়াইফের চলে গিয়েছিল, বেবির ক্ষেত্রে ভ্যাকসিন দিব কিনা। সেটা আসলে আমি অলরেডি বলে ফেলছি, যদি মা এফেক্টেড থাকে বেবির ক্ষেত্রে ভ্যাকসিন অবশ্যই দিতে হবে, ঠিক আছে? সেটা অ্যাক্টিভ পেসিভ দুইটাই দিতে হবে, ঠিক আছে? আর কারো যদি কোয়েশ্চেন থাকতো একটু। আপাতত এই কোয়েশ্চেন গুলো পাওয়া যাচ্ছে, আর কোনো কোয়েশ্চেন আছে? কেউ যদি এই
আনমিট করে দিতে পারেন। এখানে নূপুর বা আছেন, আপনারা অন্যদেরকে আনমিট করে দিতে পারেন। কেউ যদি কোয়েশ্চেন লাইভে করতে চায় করতে আচ্ছা পারবেন। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে যে আপনি আহ, কিছুক্ষণ আগে বলেছিলেন যে একটা প্রেগনেন্ট মাদার যদি হেপাটাইটিস দ্বারা ইনফেক্টেড হয় তাহলে তার ট্রিটমেন্ট হচ্ছে টেনোফিভির আর ল্যামিভিডিন, এই এই দুইটার একটা হচ্ছে গিয়ে দিলে হবে। আপনি বলেছিলেন যে ল্যামিভিডিনটা হচ্ছে গিয়ে আমরা বেশি দিই, এটা কেন দিই? কেন আমরা হচ্ছে গিয়ে টেনোফোভিরটা দিই না? কেন ল্যামিভিডিনটাই ইউজ আচ্ছা করা হয় বেশি? আচ্ছা 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 আচ্ছা, এগুলো খুবই মজার ব্যাপার। একটু খেয়াল করে দেখবেন, ডেভিডসনে খুললে লেমিভুডিনের প্রথম 2টা লাইন পড়লে হবে। ওই 2টা পড়লে আপনি বুঝতে পারবেন। বলা হচ্ছে হ্যাপাটাইটিস নর্মালি হইলে আমরা লেমিভুডিন দেই না, প্রচুর রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। ঠিক আছে, আবার একটা মজার কথা বলি, অ্যান্টি হ্যাপাটাইটিস মানে হ্যাপাটাইটিসের যেসব ড্রাগ আবিষ্কার হয়েছে পৃথিবীতে, তারা এইচআইভির এগেনস্টেও কাজ করে। একই ড্রাগ এইচআইভি হলে দিই, হ্যাপাটাইটিস বি হলে দিই। সেজন্য বলা হচ্ছে যদি র্যান্ডম ইউজ হয় হ্যাপাটাইটিস বি ভাইরাসের ড্রাগ গুলো, তাহলে এইচআইভির যে ড্রাগ তো এমনিতেই নাই কিছু, ওই ড্রাগ গুলো রেজিস্ট্যান্স হয়ে যাবে, ভবিষ্যতে এইচআইভির এগেনস্টেও কাজ হবে না। এই জন্য বলা হচ্ছে কিছু রিজার্ভ ড্রাগ রাখতে হবে। সব ড্রাগ আমরা র্যান্ডম ইউজ করবো না, রিজার্ভ ড্রাগ রাখতে হবে। আর যখন রেজিস্ট্যান্স ডেভেলপ করবে তখন আমরা রেজিস্ট্যান্স সেই ওষুধ ইউজ করলে তো হবে না। মাদের ক্ষেত্রে দেখা গেছে, আমি জেফকোটের কথা বলি, আপনারা জানেন আমার একটা গাইনি বইও আছে। তো জেফকোটের কথা বলি, জেফকোটে তো না, এটা হলো যে দত্তের কথা বা কারেন্ট ডায়াগনোসিসের কথা বলি। গাইনি বইয়ে লেখা আছে, কারেন্টে লেখা আছে লেমিবুডিনের কথা। আমাদের মেডিসিনের বইয়ে লেখা আছে টেনোফোভিরের কথা। আমি কিন্তু এখন ওপেনলি বলতেছি। আপনি যখন গাইনিতে পড়তে যাবেন, গাইনি বইয়ে পাবেন লেমিবুডিন লেখছে। গাইনিকোলজিস্টরা সাধারণত সাধারণত তারা লেমিবুডিন প্রেফার করে, এবং আমরা যারা মেডিসিনের আমরা টেনোফোভির প্রেফার করি, কারণ টেনোফোভির অনেক ভালো কাজ করে। আসলে এটা ম্যান টু ম্যান ভেরি করে। কিন্তু এখন প্র্যাকটিক্যাল কথা যদি বলেন ভাই আমি কোনটা দিব, প্র্যাকটিক্যাল কথা কি জানেন, আপনি যখনই একটা প্রেগনেন্ট পেশেন্ট এইচবিএসএজি পজিটিভ হবে, দেখবেন যে রেফার টু হ্যাপাটোলজি ডিপার্টমেন্ট, রেফার টু মেডিসিন স্পেশালিস্ট। গাইনোকোলজিস্টরা এই ট্রিটমেন্ট দেয় না, ওরা কখনোই এই ট্রিটমেন্ট দেয় না, ওরা রেফার করে দেয় মেডিসিনের কাছে। আর তখনই আমরা কি করি, আসলে টেনিফোভির ইউজ হচ্ছে। আমি আপনাকে প্র্যাকটিক্যাল আমার এই নলেজে আমি যতটুকু দেখলাম প্র্যাকটিক্যালি এবং বইয়ে কি আছে দেখলাম, সেই অনুযায়ী আপনাকে বললাম। আচ্ছা, থ্যাংক ইউ সুন্দর কোয়েশ্চেন করার জন্য। আরো কিছু নিউ কোয়েশ্চেন আসছে। আর রেবিসের ক্ষেত্রে ইমিউনোগ্লোবিনের ম্যান্ডেটরি সব কেসের ক্ষেত্রে কি ভ্যাকসিনেশন সেন্টারে তো দেয়া হয়। তাইলে এখন একটা সার্চ দিবেন, আমি এখন দেখাতে পাচ্ছি না, সার্চ দিবেন রেবিসের একটা 4টা চার্ট আছে, মানে 4টা আছে, যে যদিও আজকে টপিকস এর না, তার হালকা অ্যাব্রেশন হয়, সাধারণত ভ্যাকসিন দিতে বলি। ঠিক আছে, বা দেখা যাচ্ছে না শুধু, তাহলে ভ্যাকসিন না দিলেও হয়। অ্যাব্রেশনের জায়গায় যদি এখানে ল্যাসারেশন হয়ে গেছে, যদি ডিপ উন্ড হয়, তাহলে অবশ্যই ইমুগ্লিন জি দিতেই হবে। শুধু 4টা ওই যে ডেট হয়, ব্লাডে ঢুকে গেছে মনে হয়, অবশ্যই আইজিবি তুমি দেয়, এবং আমার ফ্রেন্ডদেরকেও দেয়। 28 দিন পর রোগী আর বাঁচবে না, সুতরাং এটা না দেওয়ার জন্য রোগীটা সেভ হবে। রেবিস নিয়ে কোয়েশ্চেন করেছেন। ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে এইচবিএসএসি পজিটিভ হলে হ্যাপাটাইটিস বলা যাবে না। ওই যে আমি তখন বলছি যে এইচবিএসএসি পজিটিভ হলে হ্যাপাটাইটিস বলা যাবে না। কেন বলা যাবে না আমি বলে দিছি। আমরা যে হ্যাপাটাইটিসের, কারো যদি কোয়েশ্চেন না শেষ করি, না থাকলে আমি শেষ করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।